আসছো? তোমরা আসছো? ক্লাস 4 জি স্যার। ওকে, তাহলে আমি এখন ক্লাস শুরু করে দিই। অ্যাডমিট আচ্ছা, যাই হোক, আমরা লাস্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করছি দুইটা জিনিস। একটা হচ্ছে মেইনলি যে ক্লাসে যে আমরা বন্ধ করছিলাম সেটা জিওমেট্রিক ডিজাইন। জিওমেট্রিক ডিজাইনে জিওমেট্রিক ডিজাইনে যে জিনিসটা হয়েছে সেখানে আমরা যেখানে যে শেষ করছি সেখানে আমরা এখন সরাসরি চলে আসি। সেটা হচ্ছে তোমাদেরকে আমরা বলছি প্রথমে এই জিওমেট্রিক ডিজাইনের মধ্যে প্রথমে কাজ ছিল যে আচ্ছা এইটা আলোচনা দরকার যেখানে আমার দরকার সেটা বলি, ট্র্যাক রেজিস্ট্যান্স। জিওমেট্রিক ডিজাইনের ট্র্যাক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা হয়েছে। ট্র্যাক রেজিস্ট্যান্স কয় ধরনের ছিল? 5 ধরনের। যেটা আমি বলছি তোমাদের পুরান বইতে, রাঙাওয়ালা বইতে আছে 4 টাইপের। 4টা হয়তো কি বলি, ফ্রিকশন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ডিউ টু দ্য ওয়েভ অ্যাকশন, এই দুইটা মিলে ওখানে একটা আসলে, আর বাকি 3টা যথারীতি আছে। সো ফ্রিকশন রেজিস্ট্যান্স আর ওয়েভ অ্যাকশনের জন্য একটা ফর্মুলা দেওয়া আছে। আসলে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এখানে যে রেজিস্ট্যান্সের যে ইকুয়েশন গুলো এগুলা সব এমপিরিক্যাল, মানে আমরা এক্সপেরিমেন্টাল ওরিয়েন্টেড ইকুয়েশন গুলো তৈরি করা হয়েছে। হ্যালো, এক্সপেরিমেন্টাল ওরিয়েন্টেড এই ইয়াগুলো তৈরি করা হয়েছে। কি তোমার দেখি কেন আমার কে ফোন দিচ্ছে, ইকুয়েশন গুলো তৈরি করেছে, যার জন্য আমরা সবসময় বলছি যে রেলওয়ের জন্য আমাদের সাবকন্টিনেন্টের যে কনসেপ্টে রেলওয়ে ইকুয়েশন গুলো ডেভেলপ হচ্ছে সেটা আমরা ফলো করি সাধারণত। যার জন্য এই বইটা রাঙ্গওয়ালার বইটাই আমরা প্রেফারেন্স দিচ্ছি টেক্সট বই হিসাবে। আমরা যদি আমেরিকা বা ইউকে হচ্ছে পাইনিয়র, সে তাদের যদি বইগুলো ফলো করতে যাই সেখানে ইকুয়েশন গুলো ডিফারেন্স পাবো, মানে ইকুয়েশন গুলো আমাদের মতন হবে না, ওইটা ইকুয়েশন গুলো আরেকটা হবে। যেটা আমাদের দেশে যে ইকুয়েশন গুলো ডেভেলপ করছে যাও এম্পিরিক্যাল, সেটাই আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল না। যাই হোক, আমরা এখন চলে আসি। তারপরে আমরা বলছি যে ট্রেন মুভমেন্ট ফরওয়ার্ডস ওয়েন হোলিং পাওয়ার্স অফ ট্রেন ইজ গ্রেটার দেন রেজিস্ট্যান্স পাওয়ার, মানে ট্রেনের যে ক্ষমতা সেটা যদি বেশি হয় রেজিস্ট্যান্স ফোর্স থেকে, তখন ট্রেনটা সামনের দিকে মুভ করবে। গ্রেটার দেন ইকুয়ালিটি হলে মুভ করবে না। ক্লিয়ার সবার কাছে? এখানে এই জিনিসটা তোমাদেরকে বারবার বলবো, খেয়াল করে। এখানে 2টা জিনিস বলছে, হোলিং পাওয়ার টু ওভারকাম দ্য ট্রেন রেজিস্ট্যান্স। প্রথম হচ্ছে সে সব রেজিস্ট্যান্সকে ওভারকাম করবে, অ্যান্ড দেন টু হল দ্য ট্রেন অ্যালং দ্য ট্র্যাক অ্যাট দ্য ডিজায়ার্ড স্পিড, একটা ডিজায়ার্ড স্পিডে ট্রেনটা মুভ করবে, সেটাই হচ্ছে হলিং পাওয়ার। খেয়াল করো, যেটাকে আমরা 2টা নাম বলছি, ট্র্যাকটিভ ফোর্স অ্যাজ ওয়েল এজ হলিং পাওয়ার। এই জিনিসটা ভুল করো না। ট্র্যাকটিভ ফোর্স ইজ নাথিং বাট দ্য হলিং পাওয়ার। ট্র্যাকটিভ ফোর্সটা ট্র্যাকের থেকে ফোর্সটা যেটা ডেভেলপ করে সেটা ট্র্যাকটিভ ফোর্স। হলিং পাওয়ার যে ইঞ্জিনের যে পাওয়ার, দুইটাই কিন্তু একই ওয়ার্ড, একটু অন্য নাম দেওয়া আছে। নামটা আসলে অন্যভাবে আসার কারণটা হচ্ছে ট্র্যাকটিভ ফোর্স হচ্ছে যেটা ট্র্যাকের উপর যে ফোর্সটা ডেভেলপ করবে, হলিং হচ্ছে ইঞ্জিনের যে ফোর্সটা ডেভেলপ হবে। সো যদি নাকি আমি কোনো ভেলোসিটিতে না আগাইতে চাই তাহলে হবে কি, হলিং পাওয়ার শুড বি ইকুয়াল টু রেজিস্ট্যান্স পাওয়ার, যেটা হচ্ছে টু ওভারকাম ট্রেন রেজিস্ট্যান্স শক। আর যখনই ডিজায়ার স্পিডে মুভ করবো তখন হলিং পাওয়ার ইজ গ্রেটার দেন রেজিস্ট্যান্স পাওয়ার। এটাই ভালো মতো মনে রাখবা, কোশ্চেন পড়ে তোমরা অ্যান্সার দিবে আর কি সেক্ষেত্রে। এখন আমরা চলে আসতেছি 5 ধরনের রেজিস্ট্যান্স। সরি, এটা তো বলছি 5 ধরনের রেজিস্ট্যান্স ট্রেন সাবজেক্টেড টু ফলোইং। প্রথম হচ্ছে ফ্রিকশন রেজিস্ট্যান্স। ফ্রিকশন রেজিস্ট্যান্স আবার 2টা দিয়েছে, ইন্টারনাল এবং রোলিং। ইন্টারনাল হচ্ছে ইঞ্জিনের বিভিন্ন জয়েন্টের জন্য যে রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে সেটাকে ইন্টারনাল। রোলিং হচ্ছে রেলের চাকা এবং হুইল এবং রেল লাইনের যে ঘর্ষণের পরে যে রেজিস্ট্যান্স হয়, দ্যাট ইজ কল্ড ফ্রিকশন রেজিস্ট্যান্স, যেটাকে রোলিং রেজিস্ট্যান্স বলে। এটা ইজ ইকুয়াল টু ফ্রিকশন রেজিস্ট্যান্স R1 ইজ ইকুয়াল টু 0.0016 ইনটু W, 0.0016, 2টা 016 W। এটা হচ্ছে ফ্রিকশন রেজিস্ট্যান্স। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স অফ ওয়েভ অ্যাকশন, এটা হচ্ছে
ওয়েভ অ্যাকশন কেন হচ্ছে? ওয়েভ অ্যাকশন হচ্ছে যে কোনো কারণে ডিফ্লেকশন ফর্ম করলে, তারপর হচ্ছে ক্রিপের জন্য ফর্ম করলে, তারপর আরেকটা এটা হবেই, সেটা হচ্ছে যখন ট্রেন মুভ করে জয়েন্ট থেকে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টে যায়। রেল তো কন্টিনিউয়াস হয় না, দুইটা মাঝে মাঝে জয়েন্ট আছে, প্রত্যেকটা সার্টেন একটা লেন্থের পরে জয়েন্টটা আছে। এই জয়েন্টে যখন ট্রেনের চাকাটা আসে পড়ে, তাহলে প্রথম সে যে চাকায় আসে পড়বে, এখানে হুইল মুভস, ডিসপ্রেশন কি ডিপ্রেশন also move forward, and previous version, no, এটা কি, previous version সরি previous, আচ্ছা So previous না, version জি springs আমি back. তোমাকে বলি, সেটা না, এটা এইভাবে বুঝে যাক, এখানে কি লিখতে হবে পরে দেখবো। যে রেল দুইটা জয়েন্ট, একটা রেল, সে যখন প্রথম রেলের মধ্যে থাকবে তার চাকা, তখন এই চাকাটা দেবে যাবে, আর সামনে চাকাটা সে উপরের দিকে উঠে যাবে। যখন ট্রেনটা তখন একটা ধাক্কা খাবে, এইটা হচ্ছে ওয়েভ অ্যাকশনের জন্য। তারপর যখন সে উঠে গেল, পরেরটাতে উঠে গেল, তার প্রিভিয়াস উপরেটা আবার সে স্প্রিং ব্যাক করে চলে আসবে। তার মানে পরে যখন চাকাটা পরের রেলের উপর পড়বে, তখন উঠে দেবে যাবে, আর প্রিভিয়াসটা আবার স্প্রিং ব্যাক করে চলে আসবে। এই হচ্ছে উঠানামা, এইটাকে বলতেছে ওয়েভ অ্যাকশন। ওয়েভ অ্যাকশন মেইনলি আছে তিন ধরনের। একটা হচ্ছে ডিফ্লেকশন, পার্মানেন্ট ডিফ্লেকশনের জন্য ওয়েভ অ্যাকশন হবে, আরেকটা হচ্ছে ক্রিপের জন্য ওয়েভ অ্যাকশন হবে, আরেকটা হচ্ছে জয়েন্টে কিভাবে ওয়েভ অ্যাকশন হচ্ছে সেটাই বলছিলাম। সেটা হচ্ছে একটা রেলের উপর যখন চাকা থাকবে, তখন ওই রেলের জয়েন্টে দেখা যায় ওই রেলটা নিচের দিকে দেবে যাবে এবং সামনেটা উপরের দিকে থাকবে। যখন ট্রেনের চাকাটা ঘুরে সামনেটাতে উঠে যাবে, তখন পিছনেটা উপরে উঠে যাবে, স্প্রিং ব্যাক করবে, আর সামনেটা নিচে দেবে যাবে। এই যে ওয়েভ, এইটাকে বলে ওয়েভ অ্যাকশন। এটা হচ্ছে 2 নম্বর ওয়েভ অ্যাকশন। এটা সবসময় ঘটবে। আর যত তাড়াতাড়ি ব্যাক করে আগে পজিশন যাবে, তখন বুঝতে হবে যে আমাদের রেল জয়েন্টটা পারফেক্টলি সেট করা হয়েছে। এখানে ওয়েভ অ্যাকশন রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 0.408 WV, 0.408 WV ওয়েভ অ্যাকশনের জন্য। আর আমি বলছি পুরান বইতে ওই ফ্রিকশনের ওয়েভ অ্যাকশন ইজ ইকুয়াল টু 0.0025 ইন্টু W। এই হচ্ছে ডিফারেন্স মনে হয় আছে, দেখি না আরেকবার। হ্যাঁ, 0.00V দেখে আমি একটু দেখে বলতেছি তোমাদেরকে। পুরান বইতে যেটা তোমরা যদি ফলো করো, তাহলে দেখবা, হ্যাঁ, 0.0025 ইন্টু W, 0.0025 ইন্টু W। এখানে কি করছে, একটু ডিফারেন্স আনছে। এখানে ফ্রিকশন রেজিস্ট্যান্স জন্য 0.0016 ইন্টু W, আর ওয়েভ অ্যাকশন জন্য 0.408 ইন্টু W ইন্টু V। এই দুইটা মিলে পুরান বইতে বলা হচ্ছে 0.0025। জাস্ট এই হচ্ছে ডিফারেন্স একটা। সেকেন্ড আসতেছে আমরা উইন্ডের রেজিস্ট্যান্স কি। উইন্ডের রেজিস্ট্যান্সে ট্রেনটা এক্সপোজ, যে সামনে যেভাবে ট্রেন মুভ করে তার এক্সপোজ এরিয়া, ভেলোসিটি ট্রেন যত স্পিডে যাবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে। উইন্ডের রেজিস্ট্যান্স বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে। আর ডাইরেকশন অফ উইন্ড কোন ডাইরেকশনে আসতেছে, এখানে একটা ছবি দেখানো আছে যে ট্রেনটা মুভ করতেছে এই ডাইরেকশনে, আর উইন্ড আসতেছে এই ইনক্লাইন সাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে দেখা যাবে এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আসে, তাহলে আর সাইন থিটা, এটা ভার্টিক্যাল টু দ্য ট্রেন, এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করবে না। ভি কস থিটা, এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। তাহলে ভেলোসিটি উইন্ড ইনটু যে অ্যাঙ্গেল দিয়ে আসতেছে সেই অ্যাঙ্গেল ভি কস থিটা শুড বি should resist the train against the wind। সেটাই আমরা বলতেছি যে এই ভার্টিক্যাল খেয়াল করো, ট্রেন এই ডাইরেকশন, উইন্ডের এই ডাইরেকশন, এইটাই শুধু একে রেজিস্ট্যান্স করবে। তাহলে আমার যদি থিটা হয়, উইন্ড রেজিস্ট্যান্স হচ্ছে ভি ইন্টু কস থিটা। আর যদি পারপেন্ডিকুলার মানে এই ডাইরেকশনই হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু উইন্ড রেজিস্ট্যান্স। এখানে দুইটা ইকুয়েশন দেখানো হচ্ছে। হ্যাঁ, ওদের ওয়েটিং লিস্টে থাকতে তো অ্যাডমিট। হ্যাঁ, আচ্ছা, এখন যদি দেখি তো কত,
146, আচ্ছা। এখন যদি এখানে দুইটা রেজিস্ট্যান্স বলা হয়েছে, এক্সপ্লোসিভ উইন্ড ওই ট্রেন, সেটা হচ্ছে 0.4017 ইন্টু এ ভি স্কয়ার, 4017 ইন্টু এ ভি স্কয়ার, এটা দিয়েও করা যায়। আরেকটা বলছে অল্টারনেটিভলি 0.606 ইন্টু ভি ডব্লিউ স্কয়ার। এইটা হচ্ছে অল্টারনেটিভ। সাধারণত আমরা নিচেটা ব্যবহার করি, সামনেটা খুব একটা ব্যবহার হয় না, কারণ এখানে এক্সপোজ এরিয়া নিয়ে একটু গন্ডগোল থাকবে। তোমার যদি ইনক্লাইন হয়, এক্সপোজ এরিয়ার প্রবলেমটা বেশি করে ক্রিয়েট করবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা দেখছি যে এখানে আবার কি আসছে, আচ্ছা, আমরা যেটা দেখছি যে 0.6 ইন্টু, এটা হচ্ছে উইন্ড রেজিস্ট্যান্স 0.6 ভি ডব্লিউ ভি স্কয়ার, এটা হচ্ছে উইন্ড রেজিস্ট্যান্স। তারপরে আমরা যাচ্ছি রেজিস্ট্যান্স টু দ্য কার, রেজিস্ট্যান্স টু দ্য কার। সেখানে এখানে দেখানো হচ্ছে যে আসলে এটা তোমার একটু ছবিটার দিকে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট এই জন্য যে ডিরেলমেন্ট হয় কেন সেটা এখান থেকে বুঝবা। যে একটা রেলের যে যখন সে ডান দিকে কাটে তখন এই চাকাটা কিন্তু, চাকার প্যাটার্নটাকে একটু পরে দেখাবো, চাকার প্যাটার্ন গুলো কেমন হয়। এখানে তাকে বাধা দেয়, সে পড়ে না, কিন্তু এইটা যখন ফ্রি হয়ে যায়, এই পাশেটা রাইট সাইডে এই ট্র্যাকে চাকাটা নিচে পড়ে যায়। যদি একটু বেশি কার্ভেচার হয় বা কোনো কারণে একটা ভাইব্রেশন হলে এই মানে দেখা যাচ্ছে, তোমরা খেয়াল করো এখানে এই জায়গাটা সামনের দিকে যে উইডথ অফ দ্য রেল, সেটা কিন্তু এই পয়েন্টটাকে ক্রস করলেই চাকাটা ডিরেলমেন্টে যাবে। সামনে চাকার দিকে হচ্ছে, খেয়াল করে যদি রাইট টার্নিং হয়, দুইটা চাকার মধ্যে সামনের চাকার ডান দিকেরটা ডিরেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর পিছনের চাকার লেফটটা ডিরেলমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এইটা এখান থেকে পড়ে যাবে, এই ডিফারেন্স সিটে, আর কিছুই না। তোমরা একটু খেয়াল করবা, এই ছবিটা আমি বড় করে দেখাতে পারতাম, দেখানো দরকার। আচ্ছা, দেখি একটু, তোমরা একটু খেয়াল করো, তাহলে আমি একটু বড় করি এটাকে। হ্যাঁ, এই যে খেয়াল করো, এই যে এই উইডথটা যখন ক্রস করবে তখন ডিরেলমেন্ট হবে, পিছনে এই উইডথটা ক্রস করলে তখন এই চাকাটা নিচে পড়ে যাবে। এইটা আর এইটা কখনোই করবে না, কারণ এটা এখান দিয়ে এই পাশে দেখো ছোট্ট একটা হুজ বাইরে আছে, এটা রেলের সিস্টেম, এটা পড়বে না। এই পিছনে সামনের চাকা ডান দিকে টার্ন নিলে সামনের চাকা লেফটেরটা পড়বে না, আর পিছনের চাকা রাইটেরটা পড়বে না। এইটা হচ্ছে নর্মাল কনসেপচুয়াল ইয়া। আমরা দেখবো আর একটু পরে যখন চাকার শেপটা দেখবো তখন এই জিনিসটা পাবো। আচ্ছা, একটু বলা, আচ্ছা, এখানে তারা দেখাইছে যে রেজিস্ট্যান্স কত রকম হচ্ছে, কত রকম না, রেজিস্ট্যান্স একটাই, কার্ভ রেজিস্ট্যান্স একটাই। ফর কিসের উপর ডিপেন্ড করছে, ব্রড গেজের জন্য একটা, মিটার গেজের জন্য আরেকটা, ন্যারো গেজের জন্য আরেকটা। ব্রড গেজ কি 0.304 into WD, 0.304 into WD. What is W? Weight of the train. D is the degree of curve. আর মিটার গেজের জন্য 0.303 W into D, আর ন্যারো গেজের জন্য হচ্ছে 0.302 W into D। জাস্ট দেখো 2, 3, 4 এক করে কমে গেছে। মিটার ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। স্যার আসলে ব্রড গেজ বলতে কি বোঝানো হয়েছে এখানে? ও আচ্ছা, গেজ আচ্ছা, একটু পরে। ব্রড গেজ হচ্ছে যেই, যেমন তোমরা কেন জানো না নাকি যে আমাদের দেশে ব্রড গেজ কোথায় আছে? উত্তরবঙ্গের ট্রেনগুলো, মানে ট্রেনের উইডথটা বেশি। ব্রড গেজ যার ট্রেনের দুইটা রেলের মধ্যে গ্যাপ বেশি, সেটাকে ব্রড গেজ বলে। যেটা ন্যারো গেজ, মিটার গেজ, সেটা আর একটু কম, ন্যারো গেজ আরো কম। এই 3 টাইপের গেজ আছে। আমরা একটু পরে গেজে যখন যাবো, আচ্ছা এখনই বলে রাখি, দেখি আছে কিনা আমার এখানে। আছে তো? হ্যাঁ বলো। ন্যারো গেজ কখনো দেখিনি, কখনো। কেন? কোন জায়গায় আছে? তুমি দেখো না মানে? স্যার মিটার গেজটা, আচ্ছা যাই হোক স্যার, আমি আসলে হয়তো বুঝি নাই। না, তুমি যদি ঢাকা এয়ারপোর্ট, আমি স্টেট বলি, ঢাকা এয়ারপোর্টে যদি দাঁড়াও তখন দেখবা 3টা গেজ ওখানে। এই ছোট যেটা সেটা হবে 2টা, সেটা হচ্ছে মিটার গেজ, আর বড়টা হচ্ছে ব্রড গেজ। এটা আমি দেখাবো। আমি তোমাকে যেটা বলতেছিলাম, দাঁড়াও, ও গেজটা কি এখানে আছে? এখানে একটু দেখি। এই যে জিনিসটা বলছিলাম, এটা একটু দেখি নাও এখানে। এই যে এই জায়গাটা খেয়াল করো তোমরা, রেলের চাকাগুলো কিরকম হয়।
এই যে দুই পাশ দিয়ে বের হয়ে থাকে, দেখছো? স্যার এটা শেয়ার হয় নাই মনে স্যার, স্ক্রিনটা শেয়ার হয় নাই। শেয়ার, ও আচ্ছা শেয়ার হয় না, বুঝছি। এই তো শেয়ার, আমি হ্যাঁ এখন হচ্ছে, এখন হচ্ছে। জি স্যার, জি স্যার। দেখো রেলের চাকাগুলো এরকম, এই দুইটা এইটার উপর দিয়ে রেলটা চায়, তাহলে এইটা একটু বাইরে থাকে, ঠিক আছে? আর এইটা এদিক দিয়ে বের হয়ে থাকে, দুইটা এরকম। সো এটা একটা কোনিং শেপ থাকে রেলের চাকাটা। এটা যেটা একটু আগে বলছিলাম যে কার্ভেচারের কি ইফেক্ট হয়, এটা হচ্ছে রেল লাইনের রেলের ইফেক্টটা। আর ব্রড গেজ, মিটার গেজ এর ন্যারো গেজটা দেখি এখানে কোথায় আছে। এটা আরেকটা ফাইল থেকে আমি দেখা যাচ্ছি, যেটা একটু পরে পড়াবো তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা এইটাতেও নাই। দেখ আমি একটু পরে দেখাবো। ব্রডগেজটা কি বলতে কি বোঝায়? ব্রডগেজ বলতেছে তার একটা নির্দিষ্ট মাপ থাকবে রেলের মধ্যে। এই 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 এইটা এইটা এবং এইটা, এই গ্যাপটা যখন 5 ফিট উপর থাকবে তখন এটাকে ব্রডগেজ বলবে। যখন এটা 3 ফিটের মতো 1 মিটারের মতন হবে তখন এটা মিটার গেজ। আর যখন এটা তার থেকে কম তখন এটা ন্যারো গেজ। এই হচ্ছে নর্মাল কনসেপ্ট। আমরা যখন আবার আসবো তখন দেখবো আর কি কোনটাকে কি বলে। স্যার আরেকটা না আছে স্যার, ডুয়াল গেজ বলে ওটাকে? ওইটা তো অন্য জিনিস, সেটা আমরা বলবো। ডুয়েল গেজ থেকে কিছু না, যেটা আমরা বললাম কি ডুয়েল গেজটা কি, একটা ট্র্যাকে 3টা চাকা থাকবে, ঠিক আছে? 3টা চাকা, 3টা চাকা কি, রেল চলার জন্য 2টা রেল লাগে। যখন একটা চাকাকে একটা লাইন থেকে ফিক্সড রাখায়, দাঁড়াও ডুয়েল গেজ না, আচ্ছা আমি আবার ছবি দেখাবো পরে। একটা চাকা যখন রেলের লাইনের উপর দিয়ে যাবে, ডুয়াল গেজ, আচ্ছা একটা চাকা রেল লাইনের উপর দিয়ে যাবে, আরেকটা চাকা আরেকটা রেলের উপর দিয়ে যাবে। মিটার গেজের জন্য সে ছোট যেটা সেটার উপর দিয়ে যাচ্ছে। আর ব্রড গেজ হলে যেটা আউটার ট্র্যাক, আউটার একটা রেল লাইন থেকে 3টা বলছে না, বাইরেরটা আর এখানকার লেফটেরটা এইটার উপর দিয়ে যখন যাবে, তার মানে যখন একটা ট্র্যাকে 3টা লাইন বসবে তখন এটাকে ডুয়েল গেজ বলে। ডুয়েল গেজ কি, দুই ধরনের ট্রেন চলতে পারবে। সাধারণত মিটার গেজের উপর ব্রড গেজ চলতে পারবে না, ব্রড গেজের উপর মিটার গেজ চলতে পারবে না, ইভেন কি ন্যারো গেজও চলতে পারবে না। ন্যারো গেজ যার ট্র্যাক তার জন্যই চালাতে হবে। কিন্তু এখন কনসেপচুয়ালি এগোছে অনেক দেশে। আগে বাংলাদেশে মিটার গেজ ব্রড গেজ আছে, সেই জন্য ঢাকা থেকে ওদিকে উত্তরবঙ্গের ট্রেনগুলো এই ছোট্ট একটা ট্র্যাক, যেটা ইয়ার পরে কি বলে হার্ডেন ব্রিজের পরেই চলে আসছে ব্রড গেজ। হার্ডেন ব্রিজ বুঝে তারা এই ট্র্যাকটাকে ডুয়াল গেজ বানিয়ে দিচ্ছে। তার মানে জি স্যার, রিসেন্টলি কুমিল্লা এরকম হচ্ছে, ট্র্যাক হচ্ছে। না কুমিল্লা হওয়ার কথা না, কুমিল্লা আমি ঠিক জানি না, তবে কুমিল্লা হওয়ার কথা না। কুমিল্লা কারণ কুমিল্লা হওয়ার কথা না। কুমিল্লা হচ্ছে ম্যারো গেজ। যদি কক্সবাজারে হচ্ছে ডুয়াল গেজ, না ডুয়াল গেজ, এটা ন্যারো গেজ, সরি মিটার গেজ। ডুয়েল গেজ কখন হচ্ছে আমি তোমাকে বললাম না, আমাদের দেশে আগে এইদিকে মানে চিটাগাং এইসব জায়গাটাই ছিল মিটার গেজ। আর ইয়ার পরে হার্ডেন ব্রিজের পরে ছিল ব্রড গেজ। এখন যখন ওই ট্রেন যখন আসতো বাংলা মানে এই উত্তরবঙ্গের ট্রেন, তখন এখানে যে থেমে যাইতো তখন ওখান থেকে মানুষ নেমে আরেকটা ট্রেনে উঠতো, ঠিক আছে? মিটার ট্রেনে উঠতো, যেটা ঢাকায় নিয়ে আসতো। এখন কি করছে, এই ঢাকা টু ইয়া পর্যন্ত ডুয়েল গেজ বানাই দিচ্ছে, যার মানে ওদের ট্রেনগুলা ব্রড গেজ দিয়ে সহজে আর ঢাকায় চলে আসবে। এই হচ্ছে ডিফারেন্স। আর ইচ্ছে করলে এই ট্র্যাক দিয়ে আমি মিটার গেজ, যেটা আমাদের এই চিরাং এগুলো সব মিটার গেজ, এই ট্র্যাক দিয়ে মিটার গেজ চলতে পারতেছে। সেই জন্য ছোট্ট একটা পার্ট যেখানে ব্রড গেজ এবং মিটার গেজের ট্রেন চলবে, তখন ওই গেজটাকে বলতেছে ডুয়েল গেজ। সেটা শুধু ওখানে আছে। যেরকম তোমার যে কক্সবাজার বলতেছে ওয়াটার মেবি না, এখানে সব মিটার গেজ। যদি বাংলাদেশের যদি কনসেপচুয়ালি ঠিক করে যে আমরা সব মিটার গেজ উঠে বলবো, মিটার ব্রড গেজ বসাবো, ব্রড গেজের অ্যাডভান্টেজ কি তাও আমরা পড়বো। তখন যে তোমার আস্তে আস্তে উঠাতে গেলে তখন ব্রড গেজ বসাবে আর মিটার গেজ উঠাই ফেলবে। এট এ টাইম উঠানো যায় না। কেন? যেসব জিনিস কিনা আছে, যেসব ইঞ্জিন আছে, সেগুলো থেকে মানে লাইফ টাইম শেষ হওয়ার পর্যন্ত চালাইতেই হবে সেই হিসাবে। যাক, এখানে মিটার গেজ, ব্রড গেজ, মিটার গেজ আর ন্যারো গেজ 3 ধরনের গেজ আছে। 3 ধরনের জন্য 3টা কোএফিসিয়েন্ট, 0.302, 0.303, 0.304, ঠিক আছে?
এটা তো কিন্তু আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছি এবং পড়ে রাখতে বলছিলাম। আচ্ছা, এখন দেখো সামারি অফ ট্র্যাক রেজিস্ট্যান্স কত ধরনের, আমরা 5 ধরনের পাচ্ছি। ফর্মুলা কি ছিল? R1 ফ্রিকশন রেজিস্ট্যান্স 0.0016 into W, wave resistance R2 0.408 into WV, wind resistance R3 0.606 into VW, V square W বা WV square, relation to the gradient, weight of the train W by rate of slope G. আচ্ছা, কার্ভ রেজিস্ট্যান্স 3 ধরনের, ব্রড গেজের জন্য 0.304 WD, মিটার গেজের জন্য 0.30 WD, 0.302 WD। এই হচ্ছে আমার 5 ধরনের রেজিস্ট্যান্সের ইকুয়েশন গুলো এখানে সামারি করে দেখা হয়েছে। এখন আমরা কিসে যাচ্ছি? আমরা এতক্ষণ তো রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছি, এখন ট্রেনের যে হলিং পাওয়ার ইঞ্জিন সেটা কিভাবে ক্যালকুলেট করবো, হলিং পাওয়ারটা কিভাবে ক্যালকুলেট করবো। এখানে দুটো যে ইকুয়েশন দেখানো হয়েছে, হলিং পাওয়ার, নাম্বার অফ দ্য পেয়ার অফ ড্রাইভিং হুইল, কতটা ড্রাইভিং হুইলের পেয়ার আছে, এখানে কোয়েশ্চেনটা আসবে, মানে বুঝতে হবে ড্রাইভিং হুইলটা কোথায় থাকবে, ড্রাইভিং হুইলটা কোথায় থাকবে, এটা থাকবে ইঞ্জিনে, আর কোথাও না। ড্রাইভিং ইঞ্জিন ওই ড্রাইভিং হুইলটাকে ঘোরায়। এখানে নাম্বার পেয়ার, কয়টা ড্রাইভিং হুইল আছে, কত নাম্বার অফ ড্রাইভিং হুইল আছে রেলের নিচে, মানে ইঞ্জিনের সাথে, তখন ওখানে এখানে বলতেছে যদি ড্রাইভিং হুইল যতটা পেয়ার থাকবে সেই নাম্বার অফ পেয়ার ইনটু অ্যাক্সেল লোড তো বুঝোই তোমরা অলরেডি পড়ছো, ইনটু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, আরেকভাবে করা যায় অল্টারনেটিভ, টোটাল নাম্বার অফ ড্রাইভিং হুইল। ঠিক আছে, একই কথা, এখানে পেয়ার বলছে, এখানে টোটাল নাম্বার ড্রাইভিং হুইল, ক্লিয়ার কিনা? তার মানে কি হবে, টোটাল ড্রাইভিং হুইলটা কি হবে? হ্যাঁ, কত দিয়ে? 2 দিয়ে। ভেরি গুড, হ্যাঁ 2 দিয়ে গুণ হবে। ওখানে 3 হলে এখানে 6 যাবে। ওয়েট অফ এক্সট্রাক্টেড অফ ইচ হুইল, একটা হুইলে কত ওয়েট, ঘুরে ফিরে আসলে কথাটা অ্যাক্সেল লোডের অর্ধেক হচ্ছে ওয়েট, তার মানে এখানে 2 দিয়ে গুণ করে, এখানে 2 দিন করে, এখানে হাফ দিয়ে গুণ হবে, তাহলে ইকুয়ালটা আবার একই ইকুয়েশন চলে আসবে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা, কোএফিসিয়েন্ট ফ্রিকশন কিছুর উপর ডিপেন্ড করতেছে, স্পিড অফ লোকোমোটিভ, ট্রেনের স্পিড কিরকম, কন্ডিশন রেল সারফেসের কন্ডিশন কি, ড্রাই না ওয়েট, স্মুথ আর রাফ, এইটার উপর কোএফিসিয়েন্টটা ডিপেন্ড করবে। এইভাবে আমরা হলিং পাওয়ার ইঞ্জিনটা বাইর করি। এখন আমরা একটা এক্সেলতে একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, এক্সেলর তোমরা থার্ড ইয়ার, তোমরা কোন ইয়ারে পড়ো? থার্ড ইয়ার 3-1 পড়ছো না? তোমাদের কি ওখানে ব্রিজ পড়া নেই? ব্রিজের অ্যাক্সেল লোড বলা নেই সব কথা স্ট্রাকচারে? অ্যাক্সেল লোড হচ্ছে একটা গাড়ির যে অ্যাক্সেলটা আছে, এই অ্যাক্সেলটা আবার অ্যাক্সেলটা কি বলে দেয়? তোমরা ট্রাক দেখছো? জি স্যার। ট্রাকের নিচের দিকে তাকাইছিল, নিচে বড় লোহার একটা বার আছে, এই যে লম্বা করে লোহা, এটাই হচ্ছে তাদের অ্যাক্সেল। এটা ঘুরে, বুঝছো? এটা যখন ঘুরে পিছনের চাকা তখন ঘুরায়, ওইটা দিয়ে পিছনের চাকা, সামনের চাকা কিন্তু ঘুরে না, বুঝছো? ট্রাকে গাড়িতেও সামনের চাকা ঘুরে। কত কিছু গাড়ি এখন বাইর হচ্ছে 4 অ্যাক্সেল, মানে চারটাই আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি ঘুরাইতে পারে। এখানে ট্রাক সাধারণত সামনে চাকা ঘুরায় না, ওই পিস্টনটা দিয়ে পিছনে 2টা চাকাকে ঘুরায়, দ্যাট ইজ কল অ্যাক্সেল। এই যে 2টা চাকাকে ঘুরাচ্ছে, এখানে যে লোডটা আসে সেই লোডটা কল অ্যাক্সেল লোড বলা। ট্রাকটা কতটুকু, এই অ্যাক্সেলটা মানে এই যে একটা যে জিনিসটা ঘুরাচ্ছে তার কতটুকু ক্যাপাসিটি, কি লোডটা, কি অ্যাক্সেল লোডটা কত পর্যন্ত সে নিতে পারবে, দ্যাট ইজ কল অ্যাক্সেল লোড। যে লোডটা আসে ট্রাক নিতে পারে সেটাকে অ্যাক্সেল লোড বলে। তার মানে অ্যাক্সেল লোডটা কি, তোমরা এটা পড়ানোর কথা তো স্ট্রাকচারে, যে একটা আমরা যেটা পড়ছি কিভাবে, আমরা যখন একটা ট্রাক দেখি, ট্রাকের সামনে কি 2টা চাকা, পিছনে কয়টা চাকা, 4টা চাকা। ঠিক আছে, অ্যাক্সেল লোড, ট্রাকের ওজন যদি, এখন অ্যাক্সেল লোডটা কিভাবে বাইর করতে হয় সেটা বলিনি। ট্রাকের ওজন যদি 20 টন হয়, তাহলে সামনের চাকায় লোড আসবে 0.2 অ্যাক্সেল লোড, মানে 20 টন ইন্টু 0.2 কত আসে, 4 টন নিবে সামনের চাকা, আর পিছনের চাকা নিবে 8 ইন্টু 20 আর 16। 16 মধ্যে 2টা অ্যাক্সেল আছে, 16 মধ্যে কত, একটাতে 8, একটা 8, আর সামনে 0.1 কত বলছি, 2 4, তার মানে 2 ইন্টু 2,
মানে এখন একটা ট্রাক যদি 20 টন হয়, আমি প্রথম কোএফিসিয়েন্টটা বলছি, এখন আমি সিম্পল ভাবে বলি, ট্রাকে ওয়েট যদি 20 টন হয়, সামনে ডান দিকে চাকা 2 টন নিবে, সামনে বাঁ দিকে চাকা 2 টন নিবে, পিছনে এক পাশে নিবে 8, মানে সরি 8 8 গুণ 16, হ্যাঁ 8 টন, এই পাশে 8 টন। তাহলে এখন কি করো, 8 8 16, 16 আর 4 2 2 4, 16 4 20 টন, টোটাল লোড 20 টন। এখানে আবার একটু ডিফারেন্স আছে, অ্যাক্সেল লোডে হচ্ছে বলছে 8 টন নিবে, কিন্তু দুইটা চাকা আছে বলে প্রতি চাকার টায়ার প্রেসার কিন্তু আবার 4 টন করে। ক্লিয়ার? এটা একটু তোমরা স্ট্রাকচারে পড়াবে, আর এখানে আসলে তো বুঝতে সিম্পল জিনিস একদম, যে আসলে ট্রাকে লোড কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটাকে অ্যাক্সেল লোড বলে। আমরা 4-2-তে যায় অ্যাক্সেল লোড নিয়ে একটু আলোচনা করব, কিভাবে লোডটা আসে বা লোডটা কিভাবে হয়। অ্যাক্সেল লোডটা এখন সিম্পল ভাবে বুঝে নাও, যে যেই অ্যাক্সেল দিয়ে ট্রাক বা গাড়ি ঘোড়া চলে সেটাকে বলে অ্যাক্সেল লোড, অ্যাক্সেল, এবং সেটা কি যে পরিমাণ লোড নিতে পারে দ্যাট ইজ কল অ্যাক্সেল, নিতে পারে সেটা হচ্ছে অ্যাক্সেল লোড, এর উপর নিতে পারবে না সেটাকে বলে অ্যাক্সেল লোড। আচ্ছা, এখন আমরা যাই, অ্যাক্সেল লোডটা বুঝলাম, এখন আমরা একটা অঙ্ক দেখতে যাচ্ছি। স্যার একজনের ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার, ও আবার মোবাইল ডাটা দিয়ে জয়েন করছে, একটু অ্যাডমিট চাইতেছে স্যার। আরে বাবা, আরে বাবা, ভালো ভালো, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আমরা তোমাদের কিন্তু আমি এটা বলছিলাম যে একটু দেখে আসছে, অঙ্কটা দিকে খেয়াল করো। তোমরা কেউ দেখছো কিনা আমার জানা নাই। আচ্ছা, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম, অঙ্কটা দিকে খেয়াল করো খুব ভালো করে, অঙ্কটা বুঝলেই তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লোড দ্যাট এ ব্রড গেজ, বিজি মানে ব্রড গেজ লোকোমোটিভ উইথ 3 পেয়ার অফ ড্রাইভিং হুইলস, 3টা পেয়ার অফ ড্রাইভিং হুইলস আছে, উইথ অ্যাক্সেল লোড অফ 22 টনস, অ্যাক্সেল লোডের ক্যাপাসিটি 20 টন, ইচ অন এ স্ট্রেট, 20 ton each on a straight level track at a speed of 80 km/h। একটা লাইনে কতগুলো ইনফরমেশন দিছে, বলছে একটা ব্রডগেজ ট্রেন, বিজি মানে ব্রডগেজ ট্রেন, তার 3টা পেয়ার অফ অ্যাক্সেল লোড আছে, হুইল আছে, ড্রাইভিং হুইল আছে, 3টা পেয়ার অফ ড্রাইভিং হুইল আছে, এবং তার অ্যাক্সেলের সাথে সম্পর্ক 22 টন নে অ্যাক্সেল লোড on a straight level, straight মানে সোজা মানে কি, there is no curvature। আমরা জানি there is a 5 type of resistance, একটা হচ্ছে কার্ভ রেজিস্ট্যান্স, তার মানে এখানে স্ট্রেট মানে এখানে কার্ভ রেজিস্ট্যান্স নাই, লেভেল ট্র্যাক মানে এখানে গ্রেডিয়েন্ট নাই। ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার? এই লাইন থেকেই পরিষ্কার যে স্ট্রেট মানে হচ্ছে কোনো ডিগ্রি কার্ভেচার ডিগ্রি নাই, আর লেভেল হচ্ছে নো গ্রেডিয়েন্ট নাই। এই টাইপের একটা ট্র্যাকে ট্রেনের স্পিড ছিল 80 km/h। এখন বলছে ম্যাক্সিমাম পারমিশন, সে কতটুকু লোড নিতে পারবে এটা ভাইড করো। প্রথমে কন্ডিশন কি বলছে, যে ট্র্যাকটা হচ্ছে স্ট্রেট অ্যান্ড লেভেল, তার ভেলোসিটি 80 km/h, এবং এবার এইটা হচ্ছে ট্রেনের কন্ডিশনটা বলছে। এখন বলতেছে লোকোমোটিভের কন্ডিশন। লোকোমোটিভ কি, ড্রাইভিং হুইল হচ্ছে 3টা পেয়ার অফ ড্রাইভিং হুইল হচ্ছে, অ্যাক্সেল লোড হচ্ছে 22, ঠিক আছে। তারপর বলছে অলসো ক্যালকুলেট, তারপর আবার ক্যালকুলেট করতে বলছে রিডিউস স্পিড, reduce in speed কতটুকু কমে যাবে, if the train has to run on a rising gradient of 1/200। যে ট্রেনটা যখন একটা এখানে প্রথমে বলছে কি লেভেল ট্র্যাক, এখন লেভেল না, বলছে একটা গ্রেডিয়েন্ট আছে কত 1:200 গ্রেডে যখন ট্রেনটা মুভ করবে তখন তা স্পিড কতটুকু রিডিউস করবে, ঠিক আছে। তারপরে বলতেছে হোয়াট উড বি ফার্দার ডিরেকশন, আরো ডিরেকশন কত হবে ইন স্পিডে, ইফ দ্য ট্রেন হ্যাজ টু নেগোশিয়েট এ 4 degree কার্ভ অন এ রাইজিং গ্রেডিয়েন্ট। একটা ওই যে এর আগে রাইজিং গ্রেডিয়েন্ট যেটা আছে তার থেকে আরো কত স্পিড কমে যদি এটা 4 ডিগ্রি কার্ভেচার একটা ট্রেন, 4 ডিগ্রি কার্ভেচার যদি ট্রেনটা চলে। অলসো দ্য assume the coefficient friction as 0.2। coefficient frictionটা কি, এটা হচ্ছে এটা কি, এটা কিসের, এটা হচ্ছে ইঞ্জিনের, লোকোমোটিভ, ঠিক আছে, ইঞ্জিনের লোকোমোটিভ।
তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে চারটা, একটা দুইটা তিনটা অ্যান্সার চাচ্ছে। তিনটা অ্যান্সার কি? প্রথমটা হচ্ছে ট্রেন কতটুকু লোড নিতে পারবে কন্ডিশনটা, তারপর বলছে ট্রেনটা যখন একটা গ্রেডিয়েন্টে যাবে তার স্পিড কতটুকু কমবে, তারপর হচ্ছে যখন একটা 4 ডিগ্রি কার্ভেচার উপর যাবে তখন ও কতটুকু স্পিড কমবে। ঠিক আছে, এখন অ্যান্সার দিয়ে খেয়াল করো। হলিং পাওয়ার অফ ইঞ্জিন মানে ইঞ্জিনের পাওয়ারটা কত ক্যালকুলেট করব। আমরা ইকুয়েশনে দেখছি নাম্বার অফ পেয়ার, এটা আমি ছোট করে রাখছি ওই এক লাইনে আনার জন্য। নাম্বার অফ পেয়ার অফ দ্য হুইল, যেটা তোমরা ওখানে দেখছো, দেখি এখানে দেখানো যায় কিনা তোমাদেরকে। এটা হলিং পাওয়ার যে নাম্বার অফ পেয়ার অফ ড্রাইভিং হুইল ইনটু অ্যাক্সেল লোড ইনটু কোএফিশিয়েন্ট ফ্রিকশন। এটাই আমি এই ইকুয়েশনটাই এখানে লেখা হয়েছে এই ছোট্ট করে। নাম্বার অফ পেয়ার অফ হুইল, অ্যাক্সেল লোড, কোএফিশিয়েন্ট ফ্রিকশন। নাম্বার পেয়ার অফ হুইল, ড্রাইভিং হুইল কত? 3, এখানে আছে 3 ইনটু অ্যাক্সেল লোড কত? 22 টন, অ্যাক্সেল 22 টন। তারপরে কি? কোএফিশিয়েন্ট ফ্রিকশন 0.2 গুণ করলে 13.2 টন। তার মানে ইঞ্জিনের ক্যাপাসিটি হচ্ছে 13.2 টন সে টেনে নিয়ে যেতে পারবে। উইতে টেনে নিয়ে যেতে পারবে, শুধু এটা না, সাথে কি? সাথে বলছে 80 কিলোমিটার পাওয়ারে চলার জন্য। এই হুইল পাওয়ারটা হচ্ছে কি? ড্রাইভিং হুইল পাওয়ার হচ্ছে, একটু আগে আমরা বলছিলাম, কোথায় বলছিলাম দাঁড়াও আমি আবার দেখাই একটু। ড্রাইভিং হুইল হলিং পাওয়ার এখানে তো থাকার কথা না, এটাতে না। এখানে টু ওভারকাম দ্য হলিং পাওয়ার ট্রেনটা কি? টু ওভারকাম দ্য ট্রেন রেজিস্ট্যান্স অ্যান্ড টু হল দ্য ট্রেন অ্যালং দ্য ট্র্যাক অ্যাট এ ডিজায়ার্ড স্পিড। এই দুইটা যোগফল হচ্ছে হলিং পাওয়ার অ্যাট্রাকটিভ ফোর্স। এই জিনিসটা খেয়াল রাখবা। তার মানে এখন আমি যে 13.2 পাইছি, 13.2 পাইছি, এটা কিসের পাইছে? এটা হচ্ছে কিসের পাইছে? এটা হচ্ছে যে ইঞ্জিনে যত রেজিস্ট্যান্স আছে সব রেজিস্ট্যান্স ওভারকাম করবে এবং 80 কিলোমিটার পার আওয়ারে ট্রেনটা চলতে পারবে। কন্ডিশন আরো আছে, কি কন্ডিশন? এটা ট্র্যাকটা স্ট্রেট হতে হবে এবং লেভেল হতে হবে, তখনই সে 80 কিলোমিটার পার আওয়ারে চলবে। এখন আমার সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? না লেভেল না, এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট আছে 1/200, তাহলে স্পিড কত কমবে? এখন নেক্সট অঙ্ক, সরি এই অঙ্কটা এখনো শেষ হয়নি। ক্যালকুলেট ম্যাক্সিমাম পারমিসিবল লোড কত? সে বলছে যে 80 কিলোমিটারে টানবে, ইঞ্জিনের ক্যাপাসিটি এত, সে কত ম্যাক্সিমাম লোড কত নিয়ে টানতে পারবে। তাহলে আমরা এখন দেখি যে হলিং পাওয়ার অফ দ্য ট্রেন শুড বি ইকুয়াল টু রেজিস্টিভ ফোর্স। এখানে ইনক্লুড দ্য ভেলোসিটি অফ দ্য ট্রেন আছে, কিন্তু খেয়াল রাখবা এখানে ইকুয়াল টু দেওয়া মানে হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স ইনক্লুডস দ্য ভেলোসিটি অফ দ্য ট্রেন। তাহলে 13.2 ইজ ইকুয়াল টু R1 R2 R3 R4 R5, কারণ 4 এখানে ভেলোসিটি আছে, দেখবা একটু পরেই। তাহলে আর 13.2 ইনটু R1টা কি ছিল? R1টা কি ছিল? ফ্রিকশন রেজিস্ট্যান্স, ফ্রিকশনাল 0.0016 ইনটু W R1। R2 হচ্ছে ওয়েভ অ্যাকশন, 0.408 ইনটু W ইনটু V টা আসছে। আর তিনটা হচ্ছে উইন্ড ভেলোসিটি, উইন্ড রেজিস্ট্যান্স 0.606 W ইনটু V স্কয়ার প্লাস কি হচ্ছে R4 হচ্ছে গ্রেডিয়েন্ট W বাই রেট অফ গ্রেড প্লাস R5 হচ্ছে কার্ভ রেজিস্ট্যান্স। যেহেতু এটা কি ব্রড গেজ 0.304 টা এই কোএফিশিয়েন্টটা বসছে ইনটু W ইনটু D। নেক্সট স্টেপ 0.4016 আমার W বাই ওয়েট, তার এখানে W তো W ভেলোসিটি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, আর এখানে হচ্ছে W ইনটু 80 স্কয়ার। রেট অফ গ্রেডটা কত হচ্ছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এখানে হলিং, যেহেতু এখানে স্যার স্পিড দেওয়া আছে, তাহলে হলিং পাওয়ারটা রেজিস্টিং ফোর্স থেকে বেশি হওয়ার কথা না? আমি তোমাকে কি বললাম, একটা কথা তো দিনবার বলছে যে এখানে রেজিস্টিং ফোর্স শুড বি ইনক্লুড দ্য ভেলোসিটি অফ দ্য ট্রেন। একটু আগে ইকুয়েশনটা দেখালাম না তোমাকে, দাঁড়াও আমি আবার ইয়াতে যাই, না এটাতে না, হলিং পাওয়ার শুড বি গ্রেটার দ্যান রেজিস্টিং ফোর্স, ঠিক আছে। কিন্তু বলতেছে রেজিস্টিং ফোর্সে গ্রেটার ঠিকই আছে, হইতে হবে, কিন্তু
হলিং ফোর্স ডেভেলপ বাই দ্য লোকোমোটিভ শুড বি সাফিসিয়েন্ট, এটা অত হইতে হবে কি সাফিসিয়েন্ট হইতে হবে। গ্রেটার হলে কিন্তু তোমার ইয়া হবে না, মানে ট্রেন কত স্পিডে চলে সেটা ডিফাইন করতে পারবে না। তারপর বলছে না শুড বি সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট হইতে হবে কি হিসাবে, ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ফোর্স যা আছে সেটা ওভারকাম করবে, অ্যান্ড টু হল দ্য ট্রেন অ্যালং দ্য ট্র্যাক অ্যাট দ্য ডিজায়ার্ড স্পিড, ডিজায়ার্ড স্পিডে যেতে পারলেই তখন আমি বলবো হলিং পাওয়ার শুড বি ইকুয়াল টু দিস ফর দ্যাট স্পিড। সাধারণত আমি তোমাদেরকে এই কথাটাই বারবার বলতেছিলাম যে হলিং পাওয়ারটা কি বা ট্র্যাকটিভ ফোর্সটা কি। এখানে ট্র্যাকটিভ ফোর্স বলছি, সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে সে সব রেজিস্ট্যান্স ওভারকাম করবে। ওভারকাম করলে কি হবে, ওভারকাম করলে কি হবে, ট্রেনটা মুভ করবে না, চলবে না। যখন সে যদি ওভারকাম করে আরো বেশি ফোর্স ডেভেলপ করতে পারে তখনই ট্রেনটা মুভ করবে, সেই জন্য গ্রেটার দেন বলা আছে। এখন পরবর্তী বলতেছে এই দুইটা লাইনের দিকে খেয়াল করো, বলছে সব রেজিস্ট্যান্সকে ওভারকাম করতে হবেই, প্লাস টু হল দ্য ট্রেন, ট্রেনটা টেনে নিয়ে যাবে অ্যালং দ্য ট্র্যাক অ্যাট দ্য ডিজায়ার স্পিডে, যখন টেনে নিয়ে যাবে তখন ট্র্যাকটিভ ফোর্স বা হলিং পাওয়ার এটা শুড বি ইকুয়াল টু হয়ে যাবে। এই মানে রেজিস্টিভ ফোর্সের মধ্যে রেজিস্টিভ ফোর্স প্লাস ভেলোসিটি ঢুকলে তখন ইকুয়ালিটি হবে, ভেলোসিটি না ঢুকলে হলিং পাওয়ার শুড বি গ্রেটার দেন হতে হবে, বা ইকুয়াল টু হলে কি হবে, তাহলে আমি বললাম এখনো ইকুয়াল টু। হোয়াট ডাজ ইট মিন, যে হলিং পাওয়ার অফ দ্য ট্রেন শুড ইকুয়াল টু রেজিস্ট্যান্স ফোর্স, মানে কি যদি এখানে কোনো রেজিস্ট্যান্স ফোর্সের কোনো ভেলোসিটি না থাকে মানে কি, মানে ট্রেনটা সি দাঁড়ায় থাকবে। কেউ যদি একটু ধাক্কা দেয় চলবে, চাকা ঘুরবে। আর যদি রেজিস্ট্যান্স ফোর্স ওভারকাম না করে, একদমই করলো না, মানে ট্রেন দাঁড়ায় আছে, তুমি যতই ধাক্কা দাও ট্রেন তুমি ঠেলে আগাইতে পারবে না। যখনই ইঞ্জিন চালানো হয়ে গেছে সব রেজিস্ট্যান্স ওভারকাম করছে কিন্তু তার ইঞ্জিনের ক্যাপাসিটি নেই, তখন ট্রেনটা দাঁড়াই থাকবে, কিন্তু ডিফারেন্সটা কি, তুমি যদি একটু ধাক্কা দাও এটা চাকাটা ঘুরবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, বুঝছো? দুইটা জিনিস আছে হলিং পাওয়ারের, দুইটা স্টেপ। একটা হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে সে সব রেজিস্ট্যান্স ওভারকাম করবে, আর দ্বিতীয় স্টেপে হচ্ছে সে ডিজায়ার স্পিডে যদি চলে তখনই সেই ডিজায়ার স্পিডের জন্য হলিং পাওয়ার কত সেটা ইকুয়াল টু হয়ে যাবে তখন। ঠিক আছে, হাই চলে গেছে এইটা। হ্যাঁ স্যার দুইজন একটু স্যার ওয়েটিং এ ছিল স্যার। আরে থাকুক না, তুমি কতক্ষণ পর পর ওয়েটিং এ ছিল বলতেছো কি করতে? ও ঘুমায় কতক্ষণ পর আসছে? আধা ঘন্টা পর? না স্যার ও ছিল, মানে আবার বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে, বেরিয়ে থাকুক না কতক্ষণ, আর ঢুকি কি করবে? আচ্ছা যাক, বাদ দাও, ওগুলো শোনার আমার কোনো ইচ্ছা নাই। সরি, এটা না, এটা তো গেল, এটাই। হ্যাঁ, তাহলে এখন আমরা বলতেছি যে ওয়েট কত, প্রথম ওয়েট করবো। তাহলে এখান থেকে আমি সবগুলো বসানোর পরে দেখা যাচ্ছে এখানে লেভেল ট্র্যাক আর কার্ভেচার দুইটাই শূন্য, therefore W is equal to 1114.86 টন। তার মানে 80 কিলোমিটার পার আওয়ারে চললে তার ভেলোসিটি হবে 1114.86 টন ইঞ্জিনের ওয়েট। এখন আমি বলছি হুইচ ইজ নাথিং বাট দ্য 1115 টন। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, জি স্যার। না ঠিক নাই, আমি এখন ওয়েটটা বাড়াই দিচ্ছি না, ওয়েটটা আসলে পাওয়ার কথা ছিল 4.86, আমি 5 বসে দিচ্ছি। তাহলে দেখবা তুমি যদি এই ডব্লিউটা ভ্যালু এখানে বসাও, এই জায়গায় বসাও, ভেলোসিটি দেখবা কমে গেছে, 80 থেকে একটু কমে যাবে, নেগলিজেবল যদিও, 79.99 কিলোমিটার পার আওয়ার। এইটা খালি বুঝলেই হলো, আমি যখন ওয়েট বাড়াবো ভেলোসিটি কমে যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এখন আমি যদি বলি 114.86 তাহলে কিন্তু ভেলোসিটি 80 কিলোমিটার পার আওয়ারই থাকবে। এখন যদি আমি 86 থেকে একটু রাউন্ড আপ করছি, একটু বড় করছি, তাহলে 80 কিলোমিটার থেকে না কিলোমিটার একটু কমে 79.9969 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, মানে যেটা নেগলিজেবল। খালি আমাদেরকে বুঝতে হবে কোনো কিছু আমরা যখন চেঞ্জ করবো তার ইফেক্টটা কি। এখন আমি ভেলোসিটি ওয়েট বাড়াই দিচ্ছি, সেই বাড়ানোর জন্য যদি এটা রেজাল্ট আসতো 115.86 তাহলে কি হতো? এখানে ক্যালকুলেশনের জন্য 115.86 আছে, আমি বলছি 115, ঠিক আছে? তাহলে কি হতো? ভেলোসিটি বাড়তো, ভেলোসিটি বেড়ে যেত। এইটাই বুঝলে হলো, আর কিছুই না। যেহেতু আমরা রাউন্ড আপ করছি সেই জন্য আর দরকার নেই। তারপরে বলতেছে নেক্সট কোশ্চেনে বলছে কি, আমি 1:2 কত 200 গ্রেডে ট্রেনটা চলবে। তাহলে এখানে আমি আবার আসি 13 পয়েন্ট, আমি পরের অঙ্কটাতে চলে গেছে 13.2
এইটা আগেরটাই বসা রাখছি, ডব্লিউ বাই ইকুয়েশনটা লিখছি ডব্লিউ বাই রেট অফ গ্রেড 0.30 WD। এখানে কি আসছে, এখানে এখনো আমার কার্ভেচার নাই, বলছে গ্রেডিয়েন্ট শুধু বাড়ছে। আর গ্রেডিয়েন্ট কত, ডব্লিউ বাই 200, রেট অফ গ্রেড কত 200, 1:200। এটা বসানোর পরে এই ইকুয়েশনটা আসছে কত, 13.2 to 5.41, সরি এটা থেকে বিয়োগ টুক দিয়ে যায়, এই ইকুয়েশনটা আছে 5.841.0892 v 0.30669 into v স্কয়ার। therefore আমরা জানি এটা কোয়াড্রিক ইকুয়েশনে v is equal to আমরা পেয়ে গেলাম v is equal to 48.12 km/h। এই ট্রেন এখন স্পিড এত চলবে, তার রিডাকশন কত, 80 minus this should be 31.88। তাহলে ভেলোসিটি এই গ্রেডে, একটা গ্রেডে 1:200 এর গ্রেডে যেখানে 80 কিলোমিটার, গ্রেড না থাকলে 80 km/h চলতো, এখন সে চলবে 48.12 km/h। দ্যাট মিনস দ্য স্পিড কমছে 31.88। এখন আমরা পরেরটাতে যাই, সরি পরেরটাতে কি বলছে, এবার তার ডিগ্রিও কার্ভেচার হচ্ছে, কত ডিগ্রি কার্ভেচার, 4 ডিগ্রি। তাহলে দেখো এইখানে ডি 4 ডিগ্রি বসালে ইকুয়েশনটা এইটা হয়ে গেল। এখান থেকে ভেলোসিটি পেলাম কত, 44.04 km/h। কোনোটা চেঞ্জ নেই আর, শুধু এইখানটা আগে এখানে তিনটে জিনিস হয়েছে। প্রথমটাতে এইটাও শূন্য, এটাও শূন্য, মানে গ্রেডও নাই স্লোপও নাই। তারপরটাতে গ্রেড আছে, এখানে দেখো গ্রেড আছে, কার্ভেচার নাই, শূন্য হয়ে গেল, ঠিক আছে। তারপরটাতে তিনটাই আছে, সবই আছে, গ্রেডও আছে কার্ভেচারও আছে। সো এখান থেকে আমি ভেলোসিটি পেলাম 44.04। আমার এর আগে ট্রেনের স্পিড ছিল 48.12, 44 দিলে এখন সে আরো স্পিড কমে যায়, কত স্পিড কমছে, 4.08 km/h স্পিড আরো কমছে। তার মানে অরিজিনালি সে স্টেট লেভেল ট্র্যাকে সে 80 km/h চলছে, যখন 1:200 হচ্ছে তখন তার স্পিড হয়ে গেছে 48, যখন ওই ট্র্যাকে যখন কার্ভেচার ছিল তখন তার স্পিড হয়ে গেছে 44.08 km/h। জিনিসটা ক্লিয়ার কিনা সবার, বলো আগে এটা কি হয়েছে, কেউ সবাই কি ঘুমাইতেছ? না স্যার। তাহলে বুঝছে কিনা বলো এখন। জি স্যার বুঝছি। স্যার বুঝছি স্যার। স্যার আমি একটা বুঝতেছি না স্যার। বলো কি বুঝতেছ, কোন জায়গাটা বুঝো নাই বলো। স্যার মানে এই যে লাইনটা ফার্স্ট থেকে শুরু করতেছি, যেটাকে বলতেছি ট্রেনের হলিং পাওয়ারটা রেজিস্টিভ ফোর্সের সমান হবে, যদি সেটা সমান হয়ে যায় তাহলে স্যার আমি ভেলোসিটি পাইতেছি না। কেন সেই জিনিসটা বলছি। আমি মানে বললাম কত একটা কথা মানে আটকে গেছে, বলছেন স্যার আপনি কয়েকবার, তারপরও মানে না আমি তোমাদেরকে বলি, আমি বলছি কি যখন রেজিস্ট্যান্স, এখানে আসলে রেজিস্ট্যান্স বলছি, এটা কি, আচ্ছা কে বলতে পারো তার উত্তরটা? স্যার শুধু রেজিস্টিভ ফোর্স হলে হলিং পাওয়ারের সমান হলে স্ট্রেনটা স্থির থাকবে, কিন্তু রেজিস্টিভ ফোর্সের সাথে যদি ভেলোসিটি গুণ থাকে তাহলে হচ্ছে হলিং পাওয়ারটা সমান হইতে পারবে। স্যার এখানে যে হলিং পাওয়ারটা বাইর করছেন এটা তো 80 কিলোমিটারের জন্য না? হলিং পাওয়ারটা বাইর করছে কি, হলিং পাওয়ারটি 80 কিলোমিটারের সাথে সম্পর্ক? হলিং পাওয়ারের ক্যালকুলেশন কি দেখাইছিলাম, দিস দ্য হলিং পাওয়ার। হলিং পাওয়ার সাথে ট্রেনে কিভাবে চলবে না চলবে কোনো সম্পর্ক নেই। এটা নাম্বার অফ পেয়ার অফ হুইলিং ড্রাইভ, কয়টা ড্রাইভিং হুইল আছে, অ্যাক্সেলর কত, কোএফিশিয়েন্ট ফ্রিকশন কত, ঠিক আছে, এখানের সাথে কোনো সম্পর্ক নাই। যার জন্য ইকুয়েশনটা বসায় আমি হলিং পাওয়ারটা বাইর করছি। আর সেই হলিং পাওয়ারটা তাকে কি করতে হবে, এখন তাকে কি করতে হবে, ট্রেনে যত রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স ওভারকাম করতে হবে, এবং একটা ভেলোসিটি ইনক্লুডিং ভেলোসিটি লিখছি এবার তোমাদের জন্য, এবং সে একটা ভেলোসিটিতে এটা রান করবে, তখনই ইকুয়াল টু। আর যদি এর আগে কথাটা যদি থাকে রেজিস্টিং ফোর্স, তাহলে হবে গ্রেটার দেন। তোমাদের এই কথাটাই বুঝি, তোমার ইকুয়াল টু তখন দিচ্ছি, তখন বুঝতে হবে রেজিস্টিং ফোর্স ইনক্লুডিং ভেলোসিটি সহ রেজিস্টিং ফোর্স ইকুয়াল টু লিখতে হয়। আর যদি গ্রেটার দেন হয় তাহলে ইনক্লুডিং ভেলোসিটি না। এখন ক্লিয়ার কিনা বলো? কষ্ট করে আরেকবার বললে একটু ভালো হয়। হ্যাঁ বলো কি বলতেছে বলো। স্যার বললাম স্যার আরেকবার একটু বললে ভালো হয়েছে। আমরা আচ্ছা আমি আবার যাই ব্যাকে, খেয়াল করো তোমরা আবার ভুল জিনিসটা কনফিউজ করবা না। আমি কিন্তু এখানে আসছি,
হলিং পাওয়ার শুড বি গ্রেটার দেন রেজিস্ট্যান্স ফোর্স। রেজিস্ট্যান্স ফোর্স কোনগুলো? দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ফোর্স। এখানে কিন্তু কোনো ভেলোসিটি না, ট্রেনটা নাই। কিন্তু কিন্তু দেখো বলছে হলিং পাওয়ারটা বা ট্র্যাকটিভ ফোর্স বা ডেভেলপ বাই দ্য লোকোমোটিভ করতে হবে, শুড বি সাফিসিয়েন্ট। সেটা সাফিসিয়েন্ট হতে হবে কিসের? ওভারকাম দ্য অল রেজিস্ট্যান্স, সব রেজিস্ট্যান্সকে ওভারকাম দ্য অল রেজিস্ট্যান্স এন্ড টু হল দ্য ট্রেন অ্যালং দ্য ট্র্যাক অফ দ্য ডিজায়ার স্পিড। ডিজায়ার স্পিডে চলতে হবে। এই দুইটা নিয়ে তার হলিং ফোর্স হবে। এখন দুইটাকে এখানে রেজিস্ট্যান্স বলছে, এখানে কোনো ভেলোসিটি বলছে বলি নাই। এখন ভেলোসিটিটা আমরা পাচ্ছি কোথা থেকে? দেখো এখানে না, এটা আগেটাতে ফ্রিকশন রেজিস্ট্যান্স, এখানে কোনো এই যে ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এখানে ট্রেন চলবে কি চলবে না এটা আমাদের ইস্যু না, এখানে শুধু রেজিস্ট্যান্সটা পাবো। যখন আমি ওয়েভ অ্যাকশনে যাব তখন দেখা একটা ভেলোসিটি এসে গেছে। তার মানে এখন যদি ট্রেনটা না চলে তাহলে ওয়েভ অ্যাকশন থাকবে না স্যার। তার মানে এটা জিরো হয়ে যাবে, R2 হয়ে যাবে। এই জিনিসটাই তাহলে বলতেছে এখানে। তাহলে ভেলোসিটি আসলেই তখন R2 রেজিস্ট্যান্সটা ডেভেলপ করবে। 1 2 এখানে আসো, এখানেও সরি না এটার উপরে। এখন দেখো এখানে আসো, উইন্ড রেজিস্ট্যান্সে W ভি স্কয়ার। স্টিল যদি ট্রেন যদি দাঁড়ায় থাকে ট্রেনে কোনো উইন্ড রেজিস্ট্যান্স আসবে না। ট্রেন যদি চলে তখনই উইন্ড রেজিস্ট্যান্সে তাকে ধাক্কা দিবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে উইন্ডের জন্য। তারপর ইয়ার জন্য, কিসের জন্য? গ্রেডিয়েন্টের জন্য। গ্রেডিয়েন্টের জন্য কোনো ভেলোসিটি নাই, এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। ঠিক আছে, এখানেও নাই। তাহলে আমরা চারটার মধ্যে দুইটাতে ভেলোসিটি পাইছি আর দুইটাতে নাই, আর লাস্ট ওয়ানটাতে তাও নাই। তার মানে তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে এখন যদি আমি এখানে আসি, এখানটা ঢুকি, এখানে ভেলোসিটি নাই, এখানে আছে। সরি স্যার, দুইটাতে ভেলোসিটি ইনক্লুডেড স্যার। হ্যাঁ, দুইটা রেজিস্ট্যান্সে ভেলোসিটি ইনক্লুডেড। যদি ট্রেন না মুভ করে, তোমাদেরকে যদি বলা হয় ট্রেনে সব রেজিস্ট্যান্স ওভারকাম করবে, অনলি দ্য রেজিস্ট্যান্স ওভারকাম করবে, তার ওয়েট কত? এই অঙ্কটা, যে অঙ্কটা বলা হয়েছিল সেই অঙ্কটা যদি বলা হয় সে ট্রেনে সব রেজিস্ট্যান্স ওভারকাম করবে কিন্তু ট্রেন মুভ করবে না, স্যার রেজিস্ট্যান্স হবে R1 R4 এবং R5। হ্যাঁ, তখন এই তিনটা যোগ হবে, ওইটা আর যোগ হবে না। তখন আর তাহলে ওই 80 কিলোমিটারের যে মানে বিষয়টা সেটা থাকতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কিসে না ফোন দিছে না? ঠিক আছে, দিব আর কি, দিব আর কি করবো, তাই নাকি? দেখা যায় যখন দিবে, ব্যাচ আসবে তখন দিব আর কি। ওপেন রাখেনি, সব ক্লোজ হয়ে গেছে রেজিস্ট্যান্স। পারমিশন তো দিচ্ছে মনে হয়। পারমিশন দিচ্ছে না? ও অনলাইন বন্ধ করে দিচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, দেখি আমি ঢুকবো আর কি, আমি একটু পরে ঢুকবো, তখন দেখা যাবে কি হয়। ও না, আমি দিই নাই, অন্যরা দেখি অনেকেই দিছে, আমি আর দিচ্ছি না এখনো। আমি আসলে একটু কারণে দিচ্ছি না, এখন দিব আর কি, ঠিক করছি, পরে দেখি। ওকে, আরে গেল কই আমার কানেকশনটা, রিমোট ক্যাবিন। হ্যাঁ, ঠিক আছে, এখন খেয়াল করো, তোমাদেরকে যদি অঙ্ক করতে বলা হয়, সেই অঙ্কটা একই অঙ্ক, যদি ট্রেনটা মুভ করবে না বলে, মুভ করতে পারতেছে না, তাহলে সেই কতটুকু ওয়েট নিতে, ম্যাক্সিমাম কতটুকু ওয়েট নিতে পারবে, তখন তোমাদের আসবে 1 4 5
1 4 5 এই তিনটে রেজিস্ট্যান্সই তোমাদের ট্রেন মুভ করতে পারতেছে না, এটা বাইর করতে হবে। 1 4 5 না করে জাস্ট যেহেতু মুভ করবে না, v = 0 বসাইলেই তো হয়, এভাবে মনে না রাখাচ্ছে। হ্যাঁ কি আবার বলো। স্যার যেহেতু ট্রেনটা মুভ করবে না, সেহেতু v = 0 বসাইলেই তো হয়, আউট হয়ে যাবে, 3ও আউট হয়ে যাবে। সেটাই তো তুমি দেখতেছো, ইকুয়েশন তো ক্লিয়ার। v = 0 বসালে এইটা আউট, r2 0 হয়ে যাবে। v = 0 বসালে r3 0 হয়ে যাবে, তাহলে r1 r4 r5 থাকবে। সেটাই বলছি 1 4 5, আর কিছুই না। এটা গেল আমি রেজিস্ট্যান্সের জন্য বলতেছি। এখন আমরা অঙ্কতে চলে আসি। আবার অঙ্কটাতে কি ছিল? অঙ্কটাতে ছিল এইটা না, এটা অঙ্কটাতে এরকম একটা ট্রেনের বলছে, ট্রেনে এত কিলোমিটার পার আওয়ারে চলতেছে। আরেকটা যে কেউ একজন কোশ্চেন করছিল যে হলিং রেজিস্ট্যান্স হোয়াট ইজ, এটা কি, এটা কিসের থেকে আসে? এটা আমরা বলছি, এটা ক্যালকুলেশন, হলিং রেজিস্ট্যান্স ক্যালকুলেশন হচ্ছে একটা, হলিং রেজিস্ট্যান্স ক্যালকুলেশন হচ্ছে ইঞ্জিনের ক্যাপাসিটি থেকে আসবে। ইঞ্জিনের ক্যাপাসিটি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে ইঞ্জিনের ক্যাপাসিটি কি? ড্রাইভিং হুইলটি কয়টা আছে, অ্যাক্সেল লোড কত, কোএফিসিয়েন্ট ফ্রিকশন কত। কোএফিসিয়েন্ট ফ্রিকশন কিসের থেকে আসে সেটাও বলে দেওয়া হয়েছে, মানে কিসের উপর ডিপেন্ডেন্ট। দেয়ারফর আমি এখন তাহলে আমরা প্রথম আমি হলিং হুইলের ইঞ্জিনটা বাইর করলাম এত টন, ঠিক আছে। এখন এটা যদি আমি এখানে ইকুয়েশনে বসাই, যে ইকুয়েশনটা প্রথমে বসে ট্রেনটা একটা স্ট্রেট লেভেল ট্র্যাক চলবে। স্ট্রেট মানে হচ্ছে নো গ্রেডিয়েন্ট, লেভেল হচ্ছে স্ট্রেট হচ্ছে নো কার্ভেচার, ডিগ্রি অফ কার্ভেচার নয়, লেভেল হচ্ছে নো গ্রেডিয়েন্ট। এই দুইটা 0 হলো, 0 হলে আমি ডব্লিউ ওয়েট পাই গেলাম। তারপরে বলতেছে যদি ট্রেনটা একটা গ্রেডিয়েন্টে চলে 1:200 এ চলে, তার স্পিড কতটুকু রিডাকশন হবে। 1:200 এখানে আমি বসেছি W/200, তখন আমি পেয়ে গেলাম 48.12 ভেলোসিটিতে সে চলতে পারবে। আর তারপরে বলছে আবার যদি এই ট্রেনটাই 4 ডিগ্রি কার্ভেচার, এরকম গ্রেডিয়েন্ট আছে, আবার 4 ডিগ্রি কার্ভেচার আছে, তখন তার স্পিড কত? তখন তার স্পিড এখন দেখো W/200 ইন্টু এই 304 W ইন্টু D, D = 4 ডিগ্রি করলে তুমি 1.784 পাবা। তাহলে ভেলোসিটি এটা পেয়ে গেল, ঠিক আছে। ভেলোসিটি এখন আরো কমে গেল। এই হচ্ছে প্রথম অঙ্ক। এখন আর কিছু জিজ্ঞাসা আছে? এবার তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাতে যাই, এটাও বোঝার চেষ্টা করো। কনফিউশন হওয়ার কিছু নাই, একই জিনিস বাট একটু ডিফারেন্ট ওয়েতে। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ কি স্ক্রিন শেয়ার হইতেছে না স্যার? কোনটা কেন? স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে স্যার। হ্যাঁ শেয়ার পাইছো এখন? এখন স্যার স্লাইডের পেজটা ওপেন শেয়ার হয়নি। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি শেয়ার হবে না কেন? এটা আছে এখন হচ্ছে আচ্ছা ঠিক আছে যাও। এখন আমরা এর আগে অঙ্কটাতে কি জিনিস দেখলাম, সরি এইটা একটা হচ্ছে ট্রেনটা স্ট্রেট লেভেলের ট্র্যাকে চলে, ভেলোসিটি কত, ভেলোসিটি 80 কিলোমিটার হলে কতটুকু ওজন ট্রেন চালাতে পারবে। ট্রেনের ওজন 1115 টন। তারপর একটা স্লোপে গেলে তার স্পিড কতটুকু কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে 31.88। তারপর যখন এটা একটা কার্ভেচার উপর যাবে, স্লোপও থাকবে কার্ভেচারও থাকবে, তখন তার স্পিড আরো কমে যাচ্ছে কত 4.08 মাইলস 44.04 কিলোমিটার পার আওয়ারে চলবে। এখন দেখো পরের একটা অঙ্ক একটু ডিফারেন্স টাইপের। ডিফারেন্স কেন? এটার জন্য এই অঙ্কটা দেখানো হচ্ছে, তোমাদের যেন কনফিউশন না আসে। কম্পিউট দ্য স্টিপেস্ট গ্রেডিয়েন্ট, সবচেয়ে হাই কত স্লোপে সে উঠতে পারবে। দ্যাট এ ট্রেন অফ 20 ওয়াগন, 20টা ওয়াগন আছে, উইথ এ লোকোমোটিভ, একটা লোকোমোটিভ মানে ইঞ্জিন 20টা ওয়াগনকে টানতেছে, ক্যান ট্রাভেল ফর দ্য ফলোইং ডাটা। কি ডাটা? ইচ ওয়াগন, একটা ওয়াগনের ওজন হচ্ছে 20 টন, লোকোমোটিভের ওজন হচ্ছে 150 টন। ট্র্যাকটিভ ফোর্স ও লোকোমোটিভ, এখানে ট্র্যাকটিভ ফোর্স দিয়ে দিছে, আগেটাতে ট্র্যাকটিভ ফোর্স দেনে আমরা বাইর করছি, এখানে ট্র্যাকটিভ ফোর্স দিয়ে দিছে 15 টন।
রোলিং রেজিস্ট্যান্স অফ লোকোমোটিভ, রোলিং রেজিস্ট্যান্স লোকোমোটিভের রোলিং রেজিস্ট্যান্স কত? এই রোলিং রেজিস্ট্যান্সটা কি? এই রোলিং R1 রেজিস্ট্যান্সটা কি? হ্যাঁ, R1 R1 রোলিং রেজিস্ট্যান্স, মানে যেটাকে আমরা বলতেছি ফ্রিকশন রেজিস্ট্যান্স। ঠিক আছে, ফ্রিকশন রেজিস্ট্যান্সটা হচ্ছে 15 টন, সরি রোলিং রেজিস্ট্যান্স ইঞ্জিনের রোলিং রেজিস্ট্যান্স হচ্ছে 3 কেজি, 3 কেজি পার টন। যা ওজন তাকে 3 দিয়ে গুণ করলে অত কেজি ফ্রিকশন রেজিস্ট্যান্স আসবে। আর রোলিং রেজিস্ট্যান্স ওয়াগন হচ্ছে 2.5 কেজি পার টন। সেটা হচ্ছে ওয়াগনের যত ওজন তারকে 2.5 দিয়ে গুণ করলে তত কেজি রেজিস্ট্যান্স আসবে। স্যার ওয়াগন কি চাকা? হ্যাঁ, বগি 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 বগি, বাংলা ভাষায় বলে বগি, সে তো বলেই ফেলছে। আমরা আসলে তাহলে একটু আরেকবার ব্যাক করে একটু কথাটা বললিনি। একটা ইঞ্জিনে, একটা ট্রেনে কয়েক ধরনের জিনিস থাকে? 3 ধরনের। একটা হচ্ছে লোকোমোটিভ যাকে বলে ইঞ্জিন, আর একটা হচ্ছে ওয়াগন যার সাহায্যে মালপত্র টানাটানি করে, গুডস, ট্রেনটাকে হচ্ছে ওয়াগন, আর প্যাসেঞ্জারটাকে বলা হয় কোচ। ঠিক আছে, ক্লিয়ার? প্যাসেঞ্জার ট্রেনটাকে আমরা বলবো কোচ। কোচ টানতেছে ইঞ্জিনে, ইঞ্জিনে লোকোমোটিভ থাকবে। খালি পিছনে কি আছে? যদি প্যাসেঞ্জার ট্রেন হয় তাকে লোকোমোটিভ, আর যদি গুডস ট্রেন হয় তাকে বলবো ওয়াগন। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে কন্ডিশন। তাহলে হল অফ দ্য ট্রেন শুড বি ইকুয়াল টু রেজিস্ট্যান্স ফোর্স 50, আর হল অফ ট্রেনটা কত? 15 টন, এটা বলেই দিছে। তার ইজ ইকুয়াল টু R1 R2 R3 R4 R5। এখানে R1 আমরা আগে R1 বলছিলাম 0.2016 ইন্টু W, এখানে বলছে না, এইভাবে করা যাবে। যেহেতু রেজিস্ট্যান্সটা বলে দিচ্ছে তোমাকে এটা আলাদাভাবে ব্যয় করতে হবে। কত? আমার 20টা কত? 20 টন, 20টা ওয়াগন 20 টন, তাহলে 20 ইন্টু 20, খেয়াল করো, 20 ইন্টু 20টা ওয়াগন 20 টন, আর হচ্ছে রেজিস্ট্যান্স কত? 2.5 কেজি পার টন, 2.5, তাহলে 20 ইন্টু 20 ইন্টু 2.5, এত কেজি রেজিস্ট্যান্স যোগ করছে, ডিভাইড বাই 1000 দিয়ে করলে এত টন, সব টনে নিতে হবে তোমাকে। ঠিক আছে, অনেকে এখানে টন দিয়ে বা 1000 দিয়ে ভাগ করে না, তাতে দেখা যায় অঙ্কটা আসছে করতে পারে না। তাহলে আমার ওয়াগনের রেজিস্ট্যান্স কত হচ্ছে? ওয়াগনটা হচ্ছে 20টা ওয়াগন, 20, এক একটা ওয়াগনে 20 টন, তাহলে 20 ইন্টু 20, তারপর হচ্ছে ওয়াগন রেজিস্ট্যান্স হচ্ছে 2.5 কেজি পার টন। এত টন হচ্ছে 2.5 দিয়ে গুণ করলে এত কেজি, ডিভাইড 1000 দিয়ে ভাগ করলে এত টন হয়ে গেল ওয়াগনে। এই লোকোমোটিভ কত? লোকোমোটিভ হচ্ছে একটা, ইঞ্জিন একটাই থাকে, 150 টন, 150 ইন্টু তার রেজিস্ট্যান্স পাওয়ার কত? 3 কেজি পার টন ইন্টু 3 ডিভাইড বাই 1000। 1000 কি আগেটা ছিল 150 ইন্টু 3, এত কেজি ডিভাইড বাই 1000, তাহলে এত টন হলো। তারপরটা যথারীতি আমরা যা জানি সেটাই বসে দিলাম। এখন ওজন কত হলো? 20 ইন্টু 20 কত? 400 প্লাস 150, 550, W ইন্টু 550 ইন্টু এটা হচ্ছে ওয়েভ রেজিস্ট্যান্স 408 ইন্টু V। তারপর হচ্ছে এটা কি? এটা যে আমাকে বের করছে স্লোপ কত? W/G। W/G, জি মানে রেট অফ, এখানে জিটা তোমরা ওইভাবে মনে রাখবে না, রেট অফ গ্রেড, এটা রেট অফ গ্রেড। ঠিক আছে, রেট অফ গ্রেড, এটা কিন্তু জি লেখছে বইতে বা আমরা লিখছি, কিন্তু এটা W/রেট অফ গ্রেড। ওয়েট অফ দ্য ট্রেন হচ্ছে W 550 ডিভাইড বাই G, মানে ওয়েট, রেট অফ গ্রেড। তারপর এটা হচ্ছে কি? এটা হচ্ছে উইন্ড রেজিস্ট্যান্স 0.606 ইন্টু 5 W ইন্টু V স্কয়ার। এখান থেকে আমরা পেয়ে গেলাম G ইজ ইকুয়াল টু রেট অফ গ্রেড হচ্ছে 56.6, তাহলে 1:56.6। এই স্লোপে ট্রেনটা কি চলতে পারবে। ঠিক আছে, স্টিপেস্ট স্লোপে কতদিন যেতে পারে? এই রেজিস্ট্যান্স, এই এতটুকু স্লোপে সে উঠতে পারবে। এর থেকে বেশি স্লোপ হলে সে ট্রেনটা মুভ করবে না, স্টিপেস্ট গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার? এর থেকে কম হলে কি ট্রেনটা চলতে পারবে? পারবে স্যার, ভেলোসিটি কম, চলতে পারবে। জি স্যার পারবে। হ্যাঁ পারবে তো স্যার। কেমনে কিভাবে পারবে? স্যার কম ভেলোসিটিতে চলবে স্যার।
ভেলোসিটি কমবে স্যার ভেলোসিটি কমে যাবে আমরা বাইক করলাম এই স্লোপে, হ্যাঁ রাইট, আমি যদি 60 কিলোমিটার পার আওয়ারে চালাতে চাই এই স্লোপে এর বেশি, আর এই স্লোপ দিলে আমি 60 উপরে যেতে পারবো না, বরঞ্চ নিচে নামবে, যত স্লোপ বাড়বে নিচে নামবে, এক পর্যায়ে যায় ট্রেন আর উপরে উঠবে না, ঠিক আছে? স্লোপ যত কমাতে থাকবে ট্রেন এক পর্যায়ে যায় আর উপরের দিকে উঠবে না, ঠিক আছে? এইটা হচ্ছে মানে তোমার বেসিক কনসেপ্ট যে হ্যাঁ 1:56.6 ইট ইজ স্টিপেস্ট স্লোপ ফর হোয়াট, ফর এই কথাটা ইম্পর্টেন্ট, 60 কিলোমিটার ভেলোসিটি স্পিড অফ ট্রেন ইজ 60 কিলোমিটার পার আওয়ার, এর জন্য ম্যাক্সিমাম স্লোপ হচ্ছে এত, 60 কিলোমিটার পার আওয়ারের জন্য ম্যাক্সিমাম স্লোপ হচ্ছে এত। এখন আমরা যাই গ্রেট কম্পেনসেশন। এখন বলছে গ্রেট কম্পেনসেশন মানে একটা স্লোপে আছে ট্রেনের চাকা এবং সেখানে একটা কার্ভেচারও আছে, তাহলে বলছে যদি কার্ভেচার থাকে এবং গ্রেডও থাকে তাহলে আমি গ্রেডটা কিছু কম্পেনসেট করতে পারবো। কেন? আমরা জানি কার্ভে ট্রেন স্লো হয়ে যায়, গ্রেডও ট্রেন স্লো হয়, দুইটা স্লো এর সাথে একটা সম্পর্ক আছে, আমি বলছে এটা কম্পেনসেট করা যাবে। কতটুকু কম্পেনসেট করা যাবে? ওদিকে যাচ্ছি না, এখানে বলতেছি যে পার্সেন্ট পার ডিগ্রি অফ কার্ভেচার ব্রড গেজ, ব্রড গেজ 0.04%, আর মিটার গেজের জন্য 0.03%, ন্যারো গেজের জন্য 0.03%, কার্ভেচারের রেঞ্জটা বলা হয়েছে। তাহলে বলছে what will be the compensated grade of broad gauge train having 2 degree curvature on a rising gradient, একটা ট্রেন 1:200 গ্রেডিয়েন্ট আছে এবং 2 ডিগ্রি কার্ভেচার আছে। এই যে 1:200 বলছে এটা কতটুকু কমানো যাবে, মানে কম্পেনসেট করবে কতটুকু 2 ডিগ্রি কার্ভেচারের জন্য, সেটা আমাদেরকে বাইর করতে বলছে। মানে আমি আসলে 1:200 হলে ট্রেনটা আর টু স্লোপে বেশি, স্লোপ মানে হ্যাঁ স্লোপটা বেশি, মানে লেন্থটা স্লোপটা কমানো যাবে, কতটুকু কমানো যেতে পারবো সেটা হচ্ছে এরকম। দেখো কম্পেনসেট অ্যালাউড কত 2 ডিগ্রি 0.4, মিনিমাম হচ্ছে 0.04%, 0.04% ইন্টু 2, খেয়াল করো এদিকে 0.04% ইন্টু 2 ডিগ্রি কার্ভেচার বলছে, তাহলে 0.08% আমি কম্পেনসেট করতে পারবো, কমাই ফেলতে পারবো। 1:200 মানে 1/200 into 100 মানে 0.5%, আমার 1:200 মানে 0.5% আমার স্লোপ আছে, তার থেকে এখন আফটার কম্পেনসেশন গ্রেডিং অ্যালাউড আমি কম্পেনসেশন করবো 0.5 থেকে 0.08 বাদ দিলাম, তাহলে 0.42, 0.42% ইজ নাথিং বাট 1:238। এটা বাইর করতে পারবো তো? কেমনে বাইর করবা? এই ইকুয়েশনে বসাও, 1/200 আমার জানা নাই, x ইন্টু 100 ইন্টু 0.42, এখান থেকে মানে তুমি 100 ডিভাইড 0.42 করলে 238 পেয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? এটা তো কথাই বলো না। স্যার ওইদিকে 550টা কিভাবে আসলো? 550 কোথায়? এর আগে উপরে স্লাইডে ডাব্লিউ স্লাইডে কোনটাতে? ওই আরে তুমি, আমি আরেকটাতে চলে গেছি, তুমি এখনো পুরানটাতে ঘুমাইতেছো। হোয়াট ইজ 550 কি? ওয়েট অফ দ্য ট্রেন, ওয়েট অফ দ্য ট্রেন মানে কি? লোকোমোটিভ এবং ওয়াগনের ওয়েট, লোকোমোটিভ ওয়াগন 150 এর সাথে 3 গুণ দিলে 450 আসে, 550 আসে না। কোনটা? 150 এর সাথে 3 গুণ দিলে মানে লোকোমোটিভের যে ওয়েটটা। না তুমি কি বলছো? তুমি এই ইকুয়েশন এইটা কথা বলতেছো? না এই যে 550টা 550টা R1 শুনো 20 into 20 plus 150, this is R1, this is R1, R2 হচ্ছে এটা R2, তাহলে এটা R1, এটাও R1, এটা ফর ওয়াগন, এটা ফর লোকোমোটিভ, এটা হচ্ছে R2 টা কি ছিল? ওয়েভ অ্যাকশন 0.408 into W into V, 0.408 into W into V. What is W? W weight of the train. Weight of the train key? Weight of the locomotive plus weight of the wagon.
20টা total wagon। weight of the The wagon. 20টা wagon 20 into Weight of the 20 plus 150 100 আরে দাদা আর আমার বলা দরকার নেই, বলো বলো তুমি ওকে বুঝাই দাও। আমি বলছি W, what is W? W is nothing but the weight of the wagon plus total weight of the weight of the locomotive and total weight of the wagon. লোকোমোটিভ ওয়েট কত? একটা ওয়াগন 20 কেজি, 20 টন করে আছে। 20টা ওয়াগন 20 টন করেছে, 20 into 20 কত? 400 প্লাস 150, 550। এটা বুঝতে এত সময় লাগে? আমি চলে গেছি পরেরটা, তাহলে আগেরটা পরেরটাতে কিছুই বুঝো না। জীবন হতাশ। এখন হতাশ, পড়াশোনা না করতে ব্রেনটা নষ্ট করে ফেলছো তোমরা, মাথার ব্রেন আর কাজ করে না তোমাদের, এটাই বুঝছি। করে ইঁদুর বিলের মতো আওয়াজ করো কেন? হ্যাঁ, তোমরা মনে করো আমি কিছু বুঝি না, না? আচ্ছা যাই হোক, তোমাদের কি ইঁদুর বিলাই বললো কি আর না বললো কি, তোমরা তোমাদের মতনই চলবা। আচ্ছা, এখন আমরা যেটা আমাদের এই অঙ্কটা থাকুক ওইটি, তুমি যা বলতেছি এটা শুনো। এখন আমরা যে অঙ্কটা করছি এটা সবাই বুঝছো, এইটা এবং এটা মেইনলি হচ্ছে আসলে এটা বুঝছো সবাই, এই অঙ্কটা, এইটা না তো এটা, এই অঙ্কটা বুঝছো সবাই। এরপরে আসছে আরেকটা অঙ্ক, এটা তোমরা কিন্তু ভালো মতন জিনিসটা, এটা কিন্তু খুব সিম্পল অঙ্ক, খুব সিম্পল, খালি বুঝার বাকি থাকবে। ঠিক আছে, ঠিক আছে, বাস। এখন যদি ধরো তোমাদের একটা অঙ্ক দেওয়া হলো, তোমরা বাইর করতে যায় তোমরা দেখলা এইটাতে, কোনটাতে, এইখানে বাইর করতে তোমরা নেগেটিভ ভ্যালু পেয়ে গেলা, ভেলোসিটি নেগেটিভ ভ্যালু পাওয়া গেছে। হোয়াট ডাজ ইট মিন? এটা মানেটা কি? তোমরা ভেলোসিটি বাইর করছো, নেগেটিভ ভ্যালু পাইছো, মানেটা কি? এই জায়গাটা কি নেগেটিভ ভ্যালু পাইছে, এই জায়গাটা মানেটা কি বলো তো দেখি। তার মানে ট্রেন থেমে গেছে, ট্রেন থেমে গেছে, উল্টা দিকে চলবে ট্রেন। নেগেটিভ ভ্যালু মানেটা কি? ট্রেন উল্টা দিকে চলবে, উল্টা দিকে চলবে, ব্রেক করতে রেজিস্টিভ ফোর্স বেশি চলবে না। হ্যাঁ, রেজিস্টিভ ফোর্স বেশি, কিসের জন্য? এটাই আমি জানার জন্য ফোন করে তোমাকে জানতে, যে পরিমাণ নেগেটিভ ভ্যালু আসছে, এই পরিমাণ ভেলোসিটিটাকে ইনক্রিজ করতে যে ট্রাকটিভ ফোর্সটা দরকার হবে সেটা যোগ করলে ট্রেনটা তখন চলা শুরু করবে। এটা ক্লিয়ার কিনা? বুঝছো? বুঝছো না? নেগেটিভ ফোর্স, নেগেটিভ ভেলোসিটি মানে হচ্ছে ট্রেনটা চলবে না। প্রথম হচ্ছে ট্রেন চলবে না, শেষ। সেকেন্ড হচ্ছে ট্রেনটা চালাতে হলে আমার ট্রাকটিভ ফোর্সটা ইনক্রিজ করতে হবে। কত পরিমাণ ইনক্রিজ করতে হবে? এই যে নেগেটিভ ফোর্স প্লাস যে ফোর্স আমি চালাতে চাই, সেই দুইটা যোগ করে যে ভেলোসিটি হবে, ভেলোসিটি যে ফোর্স না রিঅ্যাক্টিভ যে হলিং পাওয়ারটা সেটা হবে, বাড়াইলে ট্রেনের স্পিড। ক্লিয়ার? তার মানে আরেকটা তোমাদের উত্তর হতে পারে, গ্রেডটাকে প্লেন করে দাও, লেভেল করে দাও, ট্রেন চলা শুরু করে দিতে পারে। ক্লিয়ার? তখন ট্রেন চলতেও পারে। অথবা ডিগ্রি কার যদি কমে যায় ট্রেন, বা স্ট্রেট যদি চলে ট্রেনটা চলতে পারে, তখন সেটা তোমাদেরকে ক্যালকুলেট করে বাইর করতে হবে। কোশ্চেনটা যে একদম এরকম হবে তা না, এখান থেকে খালি বুঝতে হবে কিভাবে ট্রেন চলতে পারে। ট্রেন চলার জন্য কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে ট্রেন বাড়ানো, একদম সিম্পল ইস্যু। সেকেন্ড হচ্ছে সেই যদি গ্রেডিয়েন্টটা কমানো, তাহলে ট্রেন চলতে পারে। কার্ভেচারে থাকলে স্ট্রেট করলে ট্রেনটা চলতে পারে। এই অপশন গুলো তোমাদেরকে এক্সারসাইজ করে দেখতে হবে ট্রেনটা কখন চলবে। ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে, আমার এখানেই আছে, খালি খালি শুরু করবো।
আচ্ছা আমাদের এইটা শেয়ার করি, তোমরা পাইছো? জি স্যার। তোমরা শেয়ার করছো, তোমরা দেখতেছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের নেক্সট লেকচার হচ্ছে পার্মানেন্ট ওয়ে কম্পোনেন্ট, পার্মানেন্ট ওয়ে এন্ড অ্যালাইনমেন্ট। পার্মানেন্ট ওয়ে, হোয়াট ইজ পার্মানেন্ট ওয়ে? পার্মানেন্ট ওয়ে বলতে কি বুঝে প্রথম আমরা দেখি নেক্সটে। পার্মানেন্ট ওয়ে মানে হচ্ছে দ্য ফিনিশ অর কমপ্লিট ট্র্যাক অফ দ্য রেলওয়ে লাইন কি পার্মানেন্ট ওয়ে বলে, ঠিক আছে? ফিনিশ অর কমপ্লিট ট্র্যাক অফ এ রেলওয়ে লাইন অথবা ট্র্যাক কি পার্মানেন্ট ওয়ে বলে। তার মানে পার্মানেন্ট ওয়ে এখানে 5টা বলা আছে, কিন্তু তোমরা পুরান বইতে পাবা 3টা। মেইনলি আসলে 3টা ওখানে দেখানো আছে। কি কি? রেল, স্লিপার, ব্যালেস্ট। এখানে আরো 2টা জিনিস যোগ করছে। ফাস্ট ট্রেনিং, এটা মাস্ট থাকবেই, এটা ওখানে নাই। এটা কোনো আসলে পার্মানেন্ট ওয়ে যে কনসেপ্টে পার্মানেন্ট ওয়ে বলা আছে, সেখানে ফাস্ট ট্রেনিং ইজ নট দ্য পার্ট অফ এ পার্মানেন্ট ওয়ে, বাট ইট ইজ অলসো এ পার্ট। এখন দেখলে আমরা বুঝবো কেমনে, কেন এটা পার্ট, কেন এটা পার্ট না, একটু পরে আমি জিজ্ঞাসা করবো, তোমরা একটু খেয়াল রাখো। আর সাবগ্রেড হচ্ছে ইট ইজ অপশনাল, এটা থাকতে পারে নাও থাকতে পারে। দেখো রেলটা এখানে আমি তীর চিহ্ন দিয়ে রাখছি, দেখি তোমাদেরকে একটু ক্লিয়ারলি দেখা যায় কিনা। হ্যাঁ, খেয়াল করো। এখন দেখো রেলটা হচ্ছে, একটু কমাই দিই তাহলে এই হবে। এটা দেখালে, এটা করলে এটা হয়ে যাবে। হ্যাঁ বাস, দেখো রেলটা হচ্ছে এই যে লোহার যে লম্বা হচ্ছে কাঠের বা যেটার উপর রেলটা বসে সেটাকে স্লিপার বলতেছে। ফাস্ট ট্রেনার হচ্ছে যেটা কাঠ এবং রেলটাকে আটকানো হয়, সেটাকে এই যে এক্সট্রা পার্ট, এটাকে ফাস্ট ট্রেনিং বলে। এইগুলা দিয়ে রেলটাকে আটকানো হয়। আমি বলছি কি ফাস্ট ট্রেনারটা থাকতে পারে নাও থাকতে পারে, আর সরি ফাস্ট ট্রেনারটা কমপ্লিট ট্র্যাকে আনতে পারবা নাও আনতে পারবো। কেন আনতে পারবা কেন আনতে পারবো না একটু পরেই তোমরা আমাকে উত্তরটা দিবা। আর ব্যালেস্ট হচ্ছে পাথরের যে টুকরো, সেগুলোকে ব্যালেস্ট বলে, ঠিক আছে? রেল, স্লিপার, ফাস্ট ট্রেনিং, ব্যালেস্ট। আর সাবগ্রেড সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে না এখন, আর সেটা আমরা পরে দেখব, ঠিক আছে? তাহলে এখন দেখি পার্মানেন্ট ওয়ে। পার্মানেন্ট ওয়েটা কি বলছে? পার্মানেন্ট ওয়েটা হচ্ছে, একটু কমাই দিই। হ্যাঁ, পার্মানেন্ট ওয়ে হচ্ছে, পার্মানেন্ট ওয়ে আমি মেইনলি বলছি 3টা, তারপর বলছি 5টা থেকে 3টা মেইনলি, আর 2টা অত বেশি ইম্পর্টেন্ট না। এখন দেখো ক্লিয়ার হয়ে যায় পার্মানেন্ট ওয়ে বলতে কি বোঝায়। রেল, to provide a continuous and level surface for train movement, provided lateral guidance to the train wheel bear the wheel load. তার মানে রেলটা কি? রেলটা একটা প্লেন সারফেস, কন্টিনিউয়াস প্লেন সারফেস হতে হবে ট্রেনটা মুভমেন্টের জন্য। তারপর ট্রেনটাকে গাইড করে, ট্রেনের হুইলটাকে গাইড করে ট্রেনটা লেটারাল লোডটাকে ধরে ট্রেনটা চলবে। তারপর হচ্ছে বিয়ার দ্য হুইল লোড যে ক্যাপাসিটি সেটাকে নিতে পারবে। 3টা জিনিস এখানে বলছে ক্লিয়ারলি দেখো। একটা হচ্ছে হুইল লোড, মানে ট্রেনে যে লোডটা আসবে এই যে লোকোমোটিভ এন্ড ওয়াগন থেকে বা কোচ থেকে, সেটা সে নিতে পারবে। সেকেন্ড বলছে তাকে স্মুথলি সে রান করাবে। থার্ড হচ্ছে লেটারাল, টার্নিং এর সময় একটা ধাক্কা দিবে, লেটারাল ধাক্কা, ঠিক আছে? স্লিপার টাইপ, হোল্ড দ্য রেল ইন কারেক্টেড অ্যালাইনমেন্ট এন্ড স্পেসিং। ট্রেনটাকে হোল্ড দ্য রেলটাকে ঠিক জায়গায় ধরে রাখবে। স্লিপারের কাজকে রেলটাকে ঠিক জায়গায় ধরে রাখা, স্যার কথা অ্যালাইনমেন্টটা ঠিক রাখা এবং গেজ উইথটা ঠিক রাখা। স্যার কথা আটকে আসতেছে কেন? স্যার আপনাকে শুনতে কেন তোমার স্যার আপনার ইন্টারনেট কানেকশনটা মনে বুঝি না। দুর্বল।
এখন আটকাইতেছে, স্লো হয়ে গেছে, আর কিছু করার নেই না। ইন্টারনেট তো স্লো হওয়ার কথা না। ও ও আচ্ছা স্যার আরেকটা স্যার বিষয় স্লো স্যার হওয়ার কথা না। আচ্ছা যা হলে হতে পারে, হলে হতে পারে, তোমাদেরকে এইভাবেই শুনতে হবে, এখন আর কিছু করার নেই। স্যার আমাদের এখন দেখো রেলটা কি স্যার মানে বলতেছিলাম স্যার আমাদের আসলে স্যার অনেকের বাসায় তো ওয়াইফাই স্যার, কারেন্ট চলে গেলে ওয়াইফাইটা অফ হয়ে যায় আর কি, সাথে সাথে বের হয়ে যায়। এই জন্য স্যার যদি অটো অ্যাডমিট অপশনটা রাখতেন স্যার, তাহলে হয়তো আমার সাথে সাথে ঢুকতে পারতাম, নাহলে স্যার পুরো ক্লাসটা হয়তো স্যার মানে বাইরে থাকতে হবে বা এরকম কিছু একটা আর কি। কেন মানে ওই যে যদি অ্যাডমিট না হইতে আর পারি আর কি স্যার, এই জন্য বলতেছিলাম। আরে অ্যাডমিন আমি করে নেবো, আজকে গেছে আমি অটো রাখবো, যাই হোক পরেরটা। থ্যাংক ইউ স্যার। দেখি এখন আচ্ছা অটো অ্যাডমিন ঠিক আছে। এখন আমরা রেলটা বলছি, রেলের কাজ হচ্ছে ট্রেনটা, রেলের কাজ হচ্ছে ট্রেনটাকে স্মুথলি মুভ করানোর জন্য, লেটারাল ধাক্কা থেকে সেভ করে রাখার জন্য, এবং ভার্টিক্যাল লোডটা রেলটা দিবে। আর স্লিপারের কাজ কি? অ্যালাইনমেন্টটা ঠিক রাখা। হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? হোয়াট ইজ অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্ট হচ্ছে লংজিটিউডাল ডাইরেকশন, লং না স্ট্রেট লাইন বলতে পারবো না, লংজিটিউডাল ডাইরেকশন অফ সেন্টার লাইন। অ্যালাইনমেন্ট হচ্ছে লংজিটিউডাল ডাইরেকশন অফ সেন্টার লাইন। লংজিটিউডাল ডাইরেকশন যে সেন্টার লাইন সেটাকে অ্যালাইনমেন্ট বলা হয়, ঠিক আছে। আর স্পেসিফিক যে গেজ লেন্থ, গেজ লেন্থ কি? দুইটা রেলের মধ্যে যে গ্যাপটা সেটাকে গেজ লেন্থ বলে। দুইটা রেলের মধ্যে যে গ্যাপ সেটাকে গেজ লেন্থ বলে, ঠিক আছে। প্রোভাইড ফার্ম অ্যান্ড ইভেন সাপোর্ট অফ রেল, রেলটাকে শক্ত করে ফার্মলি মানে ঠিক মতন এবং ইভেনলি, শুধু আটকে রাখবে না এবং ইভেনলি আটকে রাখবে, মানে দুইটার মধ্যে গ্যাপটা কমাইতে পারে। ইভেন কথা হচ্ছে স্পেসিং এর জন্য, আর ফার্মলি হচ্ছে অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য। অ্যান্ড ট্রান্সফার লোড টু দ্য ওয়াইডার এরিয়া অফ দ্য ব্যালেস্ট, আর একটু বেশি এরিয়াতে লোডটা ট্রান্সফার করার জন্য, ঠিক আছে। তার মানে এখন খেয়াল করো কনসেপ্টটা কোত্থেকে আসতেছে। ট্রেনের ওয়েটটা আসবে, ট্রেনের ওয়েটটা রেল নেয়, রেল কি করে? সে আর টু ওয়াইডার স্পেসে ট্রেন লোডটা ট্রান্সফার করে। ওয়াইডার স্পেস কেমনে? লংজিটিউডাল ডাইরেকশনে সে লোডটা ট্রান্সফার করে। আর তারপরে কি আসতেছে? তারপর আসতেছে স্লিপার। স্লিপার কি করে? ওই যে লংজিটিউডাল ডাইরেকশন যে লোডটা আসে সেটা স্লিপারের উপরে সে ঢালে রাখে, সে স্লিপার সেই লোডটা নিয়ে স্লিপার যে এরিয়া সেই এরিয়া দিয়ে সে লোডটা ট্রান্সফার করে। লোড ট্রান্সফার করলো, ট্রান্সফার দ্য ওয়াইডার এরিয়া অফ দ্য ব্যালেন্স। তার মানে কি হচ্ছে? আমার আগে যে লোড ছিল কমার্শিয়াল লোডটা কি? লোডটা কি হচ্ছে? ডিস্ট্রিবিউটর হচ্ছে। হ্যাঁ কে বলতে? ডিস্ট্রিবিউট হচ্ছে। ডিস্ট্রিবিউট হচ্ছে মানে লোড কমে যাচ্ছে। হ্যাঁ 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 কি হচ্ছে বলো, কি হচ্ছে? বেশি এরিয়াতে লোড কমে যাবে। তো লোড কমে যাবে না, লোড এই জন্যই আমি তোমাদেরকে বারবার জিজ্ঞেস করি, লোড কমে না, স্ট্রেস কমে যাবে। লোড আর স্ট্রেস এক জিনিস না, ঠিক আছে। লোডটা লোডই থাকবে, লোডটাকে এরিয়া দিয়ে ভাগ করলে স্ট্রেস আসে, এরিয়াটা বাড়া মানে স্ট্রেস কমে যাওয়া, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তা ফার্স্ট থিং হচ্ছে ফিক্সড রেল টু স্লিপার। ফার্স্ট থিং হচ্ছে রেলটাকে স্লিপারের সাথে আটকে রাখা, ফিক্সড রেল। যার জন্য এখানে দেখো ফার্স্ট থিং আমি কেন বলছি ফার্স্ট থিং ইজ নট দ্য ফ্যাক্টর অফ এ পার্মানেন্ট ওয়ে, এটা কারণটা হচ্ছে এইটা, কারণ রেলটাকে স্লিপারের সাথে আটকে রাখার জন্য ফাস্টেনারটা ব্যবহার করা হয়। ব্যালেস্ট ট্রান্সফার দ্য ডিস্ট্রিবিউট লোড টু দ্য সাবগ্রেড, হেল্প দ্য ড্রেনেজ। ব্যালেস্টের কাজ হচ্ছে লোডটা ডিস্ট্রিবিউট করবে সাবগ্রেডে এবং ড্রেন পানি চলে যাওয়ার জন্য আমার হেল্প করবে। আর সাবগ্রেড, এখানে দেখো সাবগ্রেড বলছে, এটা যদি সাবগ্রেড বলতেছে কিন্তু এটা আসলে সাবগ্রেড না। দেখো কি লিখছে, ট্রান্সফার এন্ড ডিস্ট্রিবিউটেড লোড টু সয়েল স্টেবিলাইজ লেয়ার। তার মানে এখানে আসলে সাবগ্রেড বলাটা ঠিক না, টু সয়েল হলেই সাবগ্রেড, আর এখানে ইমপ্রুভ সাবগ্রেড বলা উচিত ছিল। এটা ধরে নাও সেটাই, ঠিক আছে। সাবগ্রেডটা কি? সয়েল। আর ইমপ্রুভ সাবগ্রেড হচ্ছে সয়েলের উপর যদি আমি আরেকটা লেয়ার দিই যেটাকে বলা হয় ইমপ্রুভ সাবগ্রেড। ওই মাটি দিয়ে বা কোনোখান থেকে মাটি এনে আমি একটা কম্প্রেশন লেয়ার করি। সাধারণত ইমপ্রুভ সাবগ্রেড কখন ব্যবহার হয়, কেন ব্যবহার হয় বলতে পারবা কেউ? কোন জায়গায় যদি স্যার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কম থাকে, এলাকা যদি স্যার যে ইমপ্রুভ করার জন্য এই ইমপ্রুভ সাবগ্রেড ব্যবহার হয়, শুধু তাই? আর কোনো কারণ আছে?
আর কোনো কারণ আছে? আরেকটা কারণ হচ্ছে ফ্লাড লেভেল। ফ্লাড লেভেলটা জানলে থাকলে আমি আর কত উঁচা করলে ফ্লাডের মধ্যে পড়বে না, সেটার জন্য ইমপ্রুভ সাবগ্রেড লাগে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? শুধু সয়েল খারাপ হলে হবে না, ফ্লাড লেভেলটারই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইমপ্রুভ সাবগ্রেডের জন্য। এখানে ইমপ্রুভ লাগাটা বেটার ছিল। আচ্ছা, যাই হোক, আর ব্যালেন্স তো বললামই। এখন আমাকে বলো ফার্স্ট টেনারটা কেন আমি পার্মানেন্ট ওয়ের মধ্যে রাখবো, কেন রাখবো না? হ্যাঁ, ফার্স্ট টেনারটাকে আমি পার্মানেন্ট রাখবো না রাখবো না, বলো এখন। আসলে আমাদের এখানে পার্মানেন্ট ওয়ে বলতে আসলে বুঝাচ্ছে যে ট্রেনে যে লোডটা কে ডিস্ট্রিবিউট করে, ফার্স্ট টেনার কিন্তু লোড নেয় না। ক্লিয়ার? ঠিক আছে, যার জন্য তুমি পুরান বইতে দেখবা রেল, স্লিপার এবং ব্যালেন্স দিয়ে শেষ। পার্মানেন্ট ওয়েতে তিনটে জিনিস, যদিও ইমপ্রুভ সাবগ্রেডে যদিও তোমার লোড সে কমাই দিয়ে, ডেফিনেটলি কমবে, লোড কমে, কিন্তু এটা দুইটা পারপাসে ব্যবহার হয়। আমার যদি সয়েল ক্যাপাসিটি ভালো থাকে তাহলে লোড কমাই কি লোড কমানোর দরকার নেই, কিন্তু ওয়াটার টেবিলের জন্য এই ইমপ্রুভ সাবগ্রেডটা আসতে পারে। আর এখানে যেটা আসছে তাহলে আমি এখন বুঝি আমার লোড আসে সেই ডিস্ট্রিবিউট রেলের উপর, সেই কনস্টিটিউয়েন্ট রোডটাকে সে নিয়ে লংজিটিউডাল ডাইরেকশনে রেলটা যে লম্বা এবং যে এরিয়া আছে সেইটাতে ডিস্ট্রিবিউট করে। তারপরে আসতেছে স্লিপার উপর, স্লিপার সেই লোডটা ডিস্ট্রিবিউটেড লোডটা নিয়ে সে আরো বেশি ওয়াইডের এরিয়াতে ডিস্ট্রিবিউট করে, মানে স্ট্রেস আরো কমায় দেয়। তারপর সেই কমানো লোডটাই ব্যালেস্টের মাধ্যমে সাবগ্রেডের উপর আরো কমায় দেয়। এটি এখানে দেখো কথাটা লিখছে, and they rest on the sleeper. Sleeper is stand rest on the ballast which is spread over the formation ground prepared by the railway track. ঠিক আছে, এটি এখন দেখো একটা ইয়া দেখানো হচ্ছে। এটা কিন্তু আমি বাংলাদেশে এটা রাখা হয় নাই, কারণ এটা ইমিডিয়েট বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসবে ইলেকট্রিক ট্রেন। সেখানে কি জিনিস ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কার আছে, যে ড্রেনেজ সিস্টেমটা কিভাবে কি হয় এবং তার স্লোপটা কি থাকে সেটা দেখানো হয়েছে। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটাতে খেয়াল করো, এই জায়গাটা যে দেখো যে কি বলছে, জাপান এটা ম্যাট হ্যাভ বিন অ্যাডেড টু দ্য স্টেবিলাইজার ব্যালেন্সটা স্টেবিলাইজ করার জন্য ম্যাট ব্যবহার করছে স্লিপারের এখানে, স্লিপারের নিচে, যেন লোড মানে ইয়াতে চায়নাতে দেখা গেছে ব্যালিস্টিক স্ট্রাইক মানে ব্যালিস্ট্রি নাই, ব্যালিস্ট্রি একটা পার্মানেন্ট ওয়ে একটা পার্ট বলা হয়েছে, আর ওরা বলছে না পার্মানেন্ট ওয়ে পার্ট না। এখানে হাই স্পিড ট্রেন বা মেগা ট্রেন বা স্পেন যখন চলে দেখা সরাসরি স্লিপার উপর বসবে, স্লিপার সরাসরি সামহাউ কংক্রিট দিয়ে চলে যাচ্ছে, ওখানে ওই কংক্রিটকে তখন তোমরা ব্যালেন্স বলতে পারবা। এবার আসো স্টিল গার্ডার, এই স্টিল যেটা এখানে লেখা আছে অনেক কি স্ট্রেস কি ডেভেলপ করবে কি নিবে, কিন্তু আমরা দেখি এটা যে রেল বলতে আমরা কি বুঝি, উপরের অংশটাকে হেড বলে, এটা হচ্ছে ওয়েব বলে, আর নিচে এটা হচ্ছে ফুট। ঠিক আছে, হেড ওয়েব ফুট। তারপরে আসতেছে আমরা এখন যে মোস্ট ইকোনমিক সেকশন কনসিডার স্টিফনেস ডিউ। আচ্ছা, এই যে আমরা বলবো যে তার যে কেমিক্যাল কম্পোনেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে হবে, সেটা মোস্ট ইকোনমিক সেকশন। স্যার একটা প্রশ্ন, সেকশনটা কোনটা বলো? স্যার আপনি যখন স্যার হুইলের ছবিটা দেখাইছিলেন তখন হুইলের নিচের অংশটা একটু কার্ভ ছিল, যখন রেল লাইনের ছবি সেটা তো স্যার সমান, মানে বললাম, মানে আমার প্রশ্ন কি স্যার বলছো? এখন দেখো তাহলে আমি তোমাকে দেখাই, তুমি বলছো এই সারফেসটা সমান না, সমান না? এটাতে বলছো, কিন্তু দেখো এখানে একটা কার্ভেচার আছে। রেলটা কি চাকাটা এইটু উপরে বাড়ি খাবে, তাহলে এই কার্ভেচারের জন্য এখানে টাচে যাবে না, উপরে যায় একটু টাচ হবে, অল্প
এটা আমরা তুমি একটু ছবিটা একটু দেখো ভালো করে, তাহলেই বুঝবা যে না কোনিং কেন, মানে কেন এটা ওইভাবে রাখা হয়। এটা আরো কারণ আছে। ট্রেনটা তুমি হাত দিয়ে ট্রেনটা ঘুরায় ডানে বাঁয়ে যেতে পারো না, এটা জানো তো? জি ঠিক না? ট্রেন কি ডান হাতে মানে ডান দিকে যাইতে ডান দিকে ঘুরাবে? না, কোনোদিন পারবে না। সেটা কি রেলওয়ে স্টেশন সে কন্ট্রোল করে। সে যখন ট্র্যাকটা লাগাবে তখন সে ডান দিকে যাওয়া থাকলে ডান দিকে যাবে। একটা রেল থেকে আরেকটা রেলে যাওয়ার জন্য কোনিং এর ইফেক্টটা খুব দরকার, ট্রেন ট্র্যাকের উপর থেকে আরেকটা ট্র্যাকে। আর কোনিং থাকলে একটা সুবিধা হচ্ছে কি, সেটা আমরা একটু পরে আবার দেখবো। সো দেয়ারফর আমাদের এখানে সারফেসটা যেটা বলা হচ্ছে, সারফেসটা ইম্পর্টেন্ট না। সারফেসটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য যে আমাদের তখনই সারফেসটা বেশি ইম্পর্টেন্ট হবে যখন রেলটা যতটুকু ম্যাক্সিমাম এরিয়ার উপর নিতে পারবে। দেখা যাবে রেলের যে উইথটা, এই উইথের রেলের চাকাটা যত উইথ সেটা পুরাটাই নেয় না। পুরাটা যদি নিতে পারে তাহলে কি ওই ট্রেন আবার চলবে না। কেন বলতে এরিয়া নিতে পারো, তাহলে নিলে এখানে জাম হয়ে যাবে, এই জায়গাটা জাম্প করে দেবে, তখন রেলের চাকাটা ঘুরবেই না। যাই হোক, আপাতত অত কিছু দরকার না, আপাতত এইভাবে যাও। কত এই চ্যাপ্টারটা গেলেই তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন বুঝতেছি রেল বলতে আমরা বুঝি রেলের উপরের অংশটাকে হেড বলে, মাঝখানে যে ওইটাকে ওয়েব বলে, নিচে থেকে বেস বা ফুট, ইভেন হেডও হতে পারে। ঠিক আছে, কেন এই কথাটা বলছে একটু পরে দেখবা। এখন দেখো যে মোস্ট ইকোনমিক সেকশনটা হচ্ছে সেটাই যখন ম্যাটেরিয়ালটা ডিস্ট্রিবিউট হবে, মানে আমি ইউনিফর্ম ম্যাটেরিয়ালস দিলে পুরা রেল হেড ওয়েভ অ্যান্ড ফুট সবখানে একই ম্যাটেরিয়ালস থাকলে রেলটা স্ট্রেংথ বেশি হবে, কোনোখানে ক্র্যাক ডেভেলপ করবে না। সেন্টার অফ গ্র্যাভিটি শুড বি মিডল অফ দ্য হাইট, মিডল হাইটে সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে জাস্ট মাঝখানে। ডবল হেডেড মানে উপরটা ও নিচেটা। আমরা ছবি দেখবো, এখানে দেখো এইচ 68.66 into 46 মানে 68.66 হাইটটা হচ্ছে, কোথায় দেখায়, এই হাইটটা হচ্ছে 68.66। স্যার আপনার কথা শুনছে না স্যার। কেন শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাচ্ছ? না, এটা আমাদের এখানে কিছু প্রবলেম আছে, আমি যতক্ষণ জানি। এই যে আমাদের এটা স্লো হয়ে যায় অ্যাডমিট। আচ্ছা যাই হোক, ভিডিওটা অফ করবো। অফ করলে তো তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না আবার, তোমরা সবাই বলে আর কানেকশন পাচ্ছি না। হ্যাঁ স্যার আপনার ভিডিওটা স্যার অফ করলে হবে স্যার। আমার ভিডিও অফ করবে? আচ্ছা আমার ভিডিও অফ করে দেব। শুনতেছ? ও আচ্ছা যাই হোক, ডবল হেডেড এই হচ্ছে হেডের সাইজ, ওয়েভের সাইজ, এটা ফুটের সাইজ। ডবল হেডেড এখানে কি লেখায় আছে এটা আর পড়া দরকার নেই। বুল হেডেড মানে বুল হেড মানে কি দেখো, বুল হেড মানে কি? বুল হেড হচ্ছে ষাঁড়টা কিরকম উপর দিয়ে খুব তাগড়া হয়, নিচে দিয়ে শুকনো হয়, ঠিক সেরকম। ফুটটা দেখো, সরি ডবল হেডেড বুল হেডেড আচ্ছা ঠিক আছে যাও। বুল হেডেড নিচে দিয়ে একটু শুকনো হয়। বুল হেডের জন্য চেয়ার লাগে, বুল হেডটা বসানোর জন্য, খেয়াল রাখবে এটা, বুল হেড বসানোর জন্য চেয়ার লাগবে। আর ফ্ল্যাট ফুটেড হচ্ছে নিচেটা বেশি ফ্ল্যাট, দেখো অনেক বেশি, আর উপরেটা কম। তার মানে এখন যদি আমরা এইগুলো আমরা এখন ছবি দেখবো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সরি, এই দেখো ফ্ল্যাট ফুটের এবং বুল হেডের একটা ছবি দেখানো আছে, এখানে কন্ডিশনও বলা হচ্ছে। ফ্ল্যাট ফুটে দেখো খেয়াল করে, আমি যদি ছবিটাকে একটু আপলোড বড় করি, এই দেখো, তার মানে এই যে এটাকে চেয়ার বলতেছে, এইটার উপরে বুল হেডেডটা বসানো হয়েছে। বুল হেডেড হচ্ছে উপরে এবং নিচে অলমোস্ট সেম।
এটাকে বসার চেয়ার লাগবে, চেয়ার ছাড়া এই ট্র্যাকটা স্টেবল না। এটা হচ্ছে বুল হেডেড। এবং কি কি আছে সেটা তো দেখলাই। তারপর আসতেছে দেখো ফ্ল্যাট ফুটেড, এটা এত বেশি ফ্ল্যাট, দেখো এটা পরিষ্কার অনেক ফ্ল্যাট দেখা যাচ্ছে, এটনেস দিয়ে আটকানো হচ্ছে। মানে আমি শুধুমাত্র ভার্টিক্যাল স্টাইলে, আচ্ছা আমি শুধুমাত্র একটা এরকম ক্লিপ দিয়ে এটাকে আটকে রাখতেছি, সেটাই হচ্ছে ফ্ল্যাট ফুটে। ফ্ল্যাট ফুটে কোনো চেয়ার লাগে না, এটাকে মানে রান করার জন্য। ঠিক আছে, আচ্ছা বুলেটেড ফ্ল্যাট ফুটেড। এখন আসতেছে আমি যে রেলের উপরে সারফেসটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে আমরা কি করলে ক্ষয়প্রাপ্তটা কমবে? এখানে কন্ডিশন দিয়েছে মেইনটেনেন্স, ট্র্যাকটা ভালো মতো মেইনটেনেন্স করতে হবে, জয়েন্ট সংখ্যা কমাইতে হবে, কমাইতে পারলে কিসের উপর ডিপেন্ডেন্ট? কি তোমরা আসো না ঘুমাইতেছ? স্যার আসিস, কথা স্যার বোঝা যাচ্ছে না স্যার। আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। এখন শুনতেছ? স্যার শুনতেছি, মানে হঠাৎ করে আটকে যায়, আবার হঠাৎ করে ফাস্ট ফাস্ট মানে আপনার কথাগুলো রিপিট হয়ে যায়, মানে স্যার মানে বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা কি বলবো, এখন তো আর কিছু বলা নেই, আমি আস্তে আস্তে বলি তাহলে। যাই হোক, কিভাবে রিডিউস হয়, এখানে 360টা পয়েন্ট দেওয়া আছে, এটা একটু পড়ো, আর দরকার নেই। চেক রেলটা কি বলে? চেক রেলটা বলতেছে, চেক রেলটা কখন আসে? যখন কার্ভেচার হয়, সরি এই যে এখানে যখন কার্ভেচার হয়, এই যে লাইনটা, এটাকে চেক রেল বলে। এই যে দেখো, এই যে একটা এক্সট্রা, মানে ট্রেনটা যখন ডান দিকে যাবে, খেয়াল করো তোমার সবাই, ডান দিকে যাবে তখন ট্রেনটা কোন দিকে ধাক্কা দিবে? বাঁ দিকে ধাক্কা দিবে না? বাঁ দিকে ধাক্কা দিবে, বাঁ দিকে তো রেলের হুইলটা এই বাঁ দিকে, এটা এরকম উঁচা, তো এটা আসি বাড়ি খাবে, এ আর পড়বে না। ডান দিকেটা যেহেতু কিছু নাই, তখন ডান দিকেটা এই উঁচা জায়গাটা তো বাড়ির সাইডে, এটা ভিতর দিকে এসে নিচে পড়ে যেতে পারে, সেই জন্য চেক রেলটা দেয়। কার্ভেচারে আউটার সাইডে ডান দিকে, রাইট টার্নিং আউটার সাইড, সরি ইনার সাইডে ইয়াদা হয়, কি বলে, চেক রেলটা ব্যবহার করা হয়। চেক রেলটা কেন ব্যবহার হয় আবারও বলছি, কার্ভেচার থেকে ডিরেলমেন্ট, ট্রেনটা যদি ডিরেলমেন্ট না হয় সেই জন্য চেক রেলটা ব্যবহার করা হয়। এই হচ্ছে চেক রেলের কাজ। স্যার একজন ওয়েটিং লাইনে আছে স্যার। ও থাকুক না, ওরটা নিয়ে তোমার এত হেডে কিসে? কালই কতক্ষণ পরে ওয়েটিং লাইনে আছে, থাকতে দাও ওয়েটিং লাইনে। আচ্ছা যাও, চেক লাইন দিল কনিং অফ দ্য হুইল। কেন এই কনিংটা আসছে এখানে একটু বলা হয়েছিল, এবং এটা 1:20 দিকে ইয়া থাকবে, স্লোপটা থাকবে। দেখো এখন খেয়াল করো, তোমাদের সাথে আর কতক্ষণ বক বক করবো? হ্যাঁ, এটা শেষ হয়ে যাবে, এটা বেশিক্ষণ নাই আর তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে কনিং অর টিল্ট অফ রেল। কনিংটা কেন হচ্ছে দেখা যাচ্ছে, এই যে উপরে আমরা একটু বলছি একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাওয়ার জন্য, সেই জন্য কনিংটা দেওয়া হয়। টিল্টিল হচ্ছে, দেখো ব্যালেস্টে যদি, এখন ব্যালেস্ট কিন্তু ইয়াতে উডেন না হয়, আরে এটা আমি পাইনি, আচ্ছা এটা ক্লাসিফিকেশনটা পরে আসতে পারে। ব্যালেস্টে একটু স্লোপে থাকে, ট্রেনটা একটু উপরে বসায়, একটু ব্যাখ্যা করে দেওয়া হয়, রেলটা একটু ব্যাখ্যা করে বসানো হয়, 1:20 স্লোপে ট্রেনটা বসায় দেওয়া হয়। তাহলে এটা টিল্ট, সেটাকে আমরা টিল্টিং অফ রেল, রেলটা টিল্টিং ইন 20। লেন্থ অফ রেল, লেন্থ অফ রেলটা কি? লেন্থ অফ রেলটা হচ্ছে রেল লাইনটা কত বেশি আমি লম্বা করব, যত বেশি আমি লম্বা করব ততই আমার জয়েন্টটা কমবে। আমরা জানি রেলের জয়েন্টটা হচ্ছে সবচেয়ে খারাপ। সেটা খারাপ কেন? এটাতে মানে ডিরেলমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এর আগে প্রথম বলেছি যে ওয়েভ অ্যাকশন কিন্তু এই জয়েন্টে বেশি হয়।
কেন? একটা চাকা নিচে আসলে সেটা নিচে দেবে যায় আর একটা উপরে থাকে, তারপর ক্রস করলে আবার উল্টে নেমে যায়, এটা উঠে আসে, সেটা ওয়েভ অ্যাকশনটা ফর্ম করে। সেই জায়গাটায় রেলে জয়েন্ট দেখো সবকিছু এখানে লেখা হয়েছে। যে জিনিসটা আসলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আগে জানি, আমরা যদি ইন্টারমিডিয়েট তোমরা যদি তোমরা করছো, এক্সপেরিমেন্ট করছো কতজন আমি জানি না, যে এক্সপানশন অফ আয়রন, এক্সপানশন অফ আয়রন কত? একজন তো গাড়ির মধ্যে বসে বসে ক্লাস লেকচার শুনে। আচ্ছা, এক্সপানশন আয়রন হচ্ছে এখানে বলা হচ্ছিল যে পয়েন্ট, ল্যাবরেটরিতে আমরা পাবো 0.4012 ডিগ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, 1 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কিন্তু দেখা যায় থিওরিটিক্যাল এক্সপেন্ডার এটা আসলে এতটুকু এক্সপান্ড করে না। কেন করে না? কারণ রেলটা স্লিপের সাথে আটকে রাখা হয় বলে, শুধু এখানে আর কিছু হলে এটা কোন কারণে, একটাই কারণ ওরা মেইনলি বলতে বুঝতে পারছে, যখন রেলটা আমি যদি স্লিপের সাথে আটকে রাখি, টাইট করে আটকে রাখি, তখন তার এক্সপানশনটা কম হবে। তার মানে এক্সপানশন কমা মানে কি, আমি নাম্বার অফ জয়েন্ট কমাই দিতে পারবো, এটাই, আর কিছু না, ঠিক আছে। এক্সপানশনটা কমানো মানে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট আমি কমাইতে পারবো, মানে আমি গ্যাপটা যদি বড়ই রাখি, তাহলে নাম্বার অফ জয়েন্ট কমে যাবে। গ্যাপটা যদি তার এক্সপানশন কমা মানে কি, গ্যাপটা কমে যাওয়া। যদি গ্যাপটা আমি নাম্বার অফ জয়েন্টের যদি ঠিক রাখতে চাই, তাহলে আমার গ্যাপটা কমে যাবে, আর গ্যাপটা যদি আমি ঠিক রাখতে চাই, নাম্বার অফ জয়েন্ট কমে যাবে। ক্লিয়ার কিনা? আমি দুইটা কথা বলছি। আমার এক্সপানশন এটা হওয়ার কথা, যেটা আমাদের জানা, তার থেকে যদি কম রেটে এক্সপানশনটা হয়, তাহলে আমার দুইটা ইফেক্ট হবে। এক্সপানশনটা তার থেকে কম হওয়া মানে কি, আমার যতক্ষণ গ্যাপ রাখতেছি তার থেকে কম হবে। কার থেকে কম হবে? আমি থিওরিটিক্যাল যতক্ষণ ভ্যালু জানি তার থেকে কম হলে আমার গ্যাপটা আরো কমাই দিতে পারবো। অথবা আমি গ্যাপটা ঠিক রাখতে চাইলে আমি নাম্বার অফ জয়েন্টটা কমাই দিলে, মানে লেন্থ অফ দ্য রেলটা বাড়াই দিলে গ্যাপটা ঠিক রাখা যাবে। এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ওয়েল্ডিং মানে কি, আমি এখানে কি লেখা আছে এটা তোমরা পড়তে পারবো, আমি খালি বলে যাই। ওয়েল্ডিং মানে আমরা সেই কনসেপ্টে, ইন্টারমিডিয়েট কনসেপ্টে পড়ে আসছি। ওয়েল্ডিং মানে হচ্ছে শুধু কাটা, ঠিক আছে, সরি, ঝালাই করা, মানে জয়েন্ট করা। ওয়েল্ডিং মানে হচ্ছে শুধু জয়েন্ট করা, আসলে না। ওয়েল্ডিং মানে হচ্ছে জয়েন্ট করা এবং লোহা কাটা, দুইটাকে ওয়েল্ডিং বলে। ওয়েল্ডিং কত রকম? 4 ধরনের ওয়েল্ডিং এখানে খেয়াল করা যায়। ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, যেটা আমরা সচরাচর রাস্তাঘাটে দেখি, এটাকে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, আর্কের মাধ্যমে জয়েন্ট করে, সেটা কি ইলেকট্রিক আর্ক। এটা কনসেপ্টটা কি খেয়াল করো সবাই। কনসেপ্টটা হচ্ছে যেটাকে জয়েন করবে সেটাকে প্রথমে হিট জেনারেট করে, যে একটা ওই আর্টের মাথাটা গলে ওইটার সাথে লাগিয়ে যায়, পড়ে, ওখানে পড়লে যেহেতু এটা হিটেড, এটাও হিট, দুই হিটের মধ্যে একটা অ্যাট্রাকশন হয়, দুটো লেগে যায়, তারপর ঠান্ডা হলে দেখা যায় দুইটা জয়েন্ট লেগে আছে, এটাকে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং বলে। আর সেকেন্ড হচ্ছে অক্সো এসিটিলিন ওয়েল্ডিং। অক্সো এসিটিলিন ওয়েল্ডিংটা কি, অক্সিজেন এবং এসিটিলিন এই দুইটা মিক্স করে তোমার ওয়েল্ডিংটা করা হয়। আসলে ওয়েল্ডিংটা কি, এই ওয়েল্ডিংটা শুধুমাত্র কাটা, এই ওয়েল্ডিংটা শুধুমাত্র কাটে। তোমরা দেখবা লোহা কাটার জন্য এই জিনিসটা খুব বেশি ব্যবহার, অক্সিজেন এবং এসিটিলিন দুইটা সিলিন্ডার থেকে মিক্স করে এই একটা নার্ভ দিয়ে একটা কি বলে, এটাকে বলে কি বলবো, এটাকে একটা পয়েন্ট দিয়ে আগুনটা বাইর হয়, সেই আগুন দিয়ে লোহাটা কেটে ফেলে, সেটাকে বলে অক্সি এসিটিলিন ওয়েল্ডিং। মানে আসলে এটা অক্সি এসিটিলিন ওয়েল্ডিং ইট ইজ নট এ ওয়েল্ডিং, ইট ইজ রড কাটার জন্য ব্যবহার হয়। তারপর হচ্ছে থার্ড হচ্ছে কেমিক্যাল থার্মাল ওয়েল্ডিং। কেমিক্যাল এবং থার্মাল ওয়েল্ডিং মানে আমি কেমিক্যাল দিয়ে এই ওয়েল্ডিংটা করব, সেটা একটু পরে নিচে দিয়ে আছে। অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইড উইথ ইগনাইটেড, অ্যালুমিনিয়াম আয়রন অক্সাইডে অ্যালুমিনিয়াম দিলাম, আয়রন অক্সাইড উপর দিয়ে ঢাললাম, দুইটা তখন রিঅ্যাকশন করে এই Fe2O3 2Al প্লাস ইকুয়াল টু Al, মানে যে অ্যালুমিনিয়াম আর আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম এই দুটো যোগ করে আমি পাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস আয়রন প্লাস ক্যালোরি, তার মানে হিট অফ গ্রাম পার আয়রন অক্সাইড। তার মানে এই দেখো খেয়াল করো, এখানে কনসেপ্টটা থেকে খেয়াল করো, প্রথম হচ্ছে এখানে
এই যখন দুইটা আমি কেমিক্যাল রিঅ্যাকশন করব তখন এখানে একটা হিট জেনারেট করবে, তার মানে দুইটা জয়েন্টের মাঝে হিট জেনারেট করার মানে দুইটা লোহা গরম হয়ে গেল। তারপরে কি হচ্ছে, এইটা এই দুটো রিঅ্যাকশনে আয়রনটা ফ্রি হয়ে গেল, ওই আয়রনটা ডিপোজিট হয়ে যাবে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা উপর দিকে উঠে আসবে, আয়রনটা যতক্ষণ ডিপোজিট হবে সেখানে দুইটা জয়েন্ট করে ফেলবে, এটাকে কেমিক্যাল বলে। আর ফ্লাশ বাট ওয়েল্ডিং হচ্ছে কিছুই না, প্রথম হাই টেম্পারেচার আমরা হাই ইলেকট্রিসিটি পাস করবো, ইলেকট্রিসিটি যখন পাস করে তখন হাই টেম্পারেচার রাইজ করে, তারপর 37 টন প্রেশার 2 পাশ থেকে 37 টন দিয়ে লোহাটাকে ধরে রাখা হয়। ইলেকট্রিসিটি পাস করে 37 টন প্রেশারে চাপ দেওয়া হয়, তখনই দেখা যায় যে ঠান্ডা হলে ওইটা জয়েন্ট হয়ে গেল, এটাকে বলে ফ্লাশ বাট ওয়েল্ডিং। এই দেখি আর কি আছে, ফ্লাশ বাট ওয়েল্ডিং। এবার আছে গেজ অফ দ্য রেল, যেটা একটু আগে অনেকে কোয়েশ্চেন করছিল। এখন দেখো ব্রড গেজ, সাধারণত গেজ বলতে ক্লিয়ার ডিসটেন্স বিটুইন দ্য ইনার ফেস অফ দ্য টু রেল, দুইটা রেলের ইনার ফেসের গ্যাপটাকে আমরা হচ্ছে এই রেল এবং এই রেলের মধ্যে গ্যাপটাকে বলতেছি গেজ। গেজটা এখন আসতেছে গ্যাপটাকে গেজ বলে। গেজটা এখানে দেখাচ্ছে ইউরোপে 14 মানে টপ থেকে 14 mm নিচে পাটা নিচে যে গ্যাপটা সেটাকে বলে গেজ লেন। জাপানে 16 mm নিচে মানে টপ থেকে 16 mm নিচে যে লেনটা পাওয়া যায় সেটাকে তারা জাপানরা বলতেছে তার গেজ লেন। এই হচ্ছে গেজ লেনের হিসাব। আর টাইপ অফ গেজ, কত ধরনের গেজ দেখা যাচ্ছে আমরা তোমাদেরকে বলছি, ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। ব্রড গেজ হচ্ছে যার উইথ হচ্ছে দুইটা রেলে এই আর এই রেলের মধ্যে উইথ হচ্ছে 5 ফিট থেকে 5.5 ফিট। স্ট্যান্ডার্ড গেজ হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ, এটা আমি স্টার্ট দিয়েছি, এটা খুব একটা নাই, এটাকে কনসিডার করে না কেউ, তবুও যেহেতু আছে বলে এটা দিয়ে দেওয়া হলো, তোমরা পুরান রেলওয়ে বইতে এটা পাবা না। মিটার গেজ হচ্ছে 1 মিটার থেকে সামথিং, সেটাকে মিটার গেজ বলে। ন্যারো গেজ হচ্ছে 0.76 মিটার, এই হচ্ছে ন্যারো গেজ। 3 ধরনের গেজ দেখা গেছে। এখন দেখো ইন বাংলাদেশ 2855 কিলোমিটার রুট কিলোমিটার, মানে রেল লাইন হচ্ছে 2855 রেল লাইন পাওয়া যাবে। ইস্টার্ন জোনে আছে 1277 কিলোমিটার রুট, মিটার গেজ অনলি। ইস্টার্ন জোনে মিটার গেজই আছে। ওয়েস্টার্ন জোনে হচ্ছে 553 রুট কিলোমিটার অফ মিটার গেজ and 660 রুট অফ ব্রড গেজ আর 365 রুট অফ ডুয়েল গেজ। ডিজি মানে ডুয়েল গেজ, ঠিক আছে? স্যার মানে কয়জন ওয়েট করতেছিল? স্যার করুক না, তোমাদের এত হেডেক কি, সেখানে ওয়েট করতেছে। এখন কি শেষ হওয়ার পরে ওয়েট করলে কি হবে? হ্যাঁ স্যার ছিল স্যার, মানে ওই ওয়াইফাই চলে গেছে তো স্যার, এমবি কিনে ঢুকতেছে। না থাকলেও চলবে। এখন আমার ক্লাসের শেষের দিকে, এগুলো আর লাভ নেই। সরি, আমি কোথায় চলে আসলাম? আচ্ছা, গেজটা বললাম আমরা বাংলাদেশের একটা প্রসপেক্টে একটা গেজ লেন্থ দেওয়া হচ্ছে, কোথায় ইস্টার্ন জোনে কত কিলোমিটার মিটার গেজে, আর ওয়েস্টার্ন জোনে কত কিলোমিটার মিটার জোন ডবল গেজ। আর ডুয়েল গেজটা কিন্তু কোনো টাইপ অফ গেজের মধ্যে পড়ে না, এটা বলা হচ্ছে যে একটা ট্র্যাকে 3টা লাইন থাকলে ওইটাকে ডুয়েল গেজ বলে, এই আর কিছু না। এখন দেখো চয়েস অফ গেজ, আমি এই যে মিটার গেজ দেবো না ব্রড গেজ দেবো, সেটা হচ্ছে এই এখানে 4টা ফ্যাক্টর বলছে, 4টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে আমি কোনটা আমি সিলেক্ট করব, ঠিক আছে? এই দেখো দিস ইজ কল ডুয়েল গেজ, যেটা আমি তোমাদেরকে বলছিলাম আমি দেখাবো, এখন দেখাচ্ছি, খেয়াল করো। এই দেখছো, তার মানে এখানে খেয়াল করো, সবাই খেয়াল করো, এই লাইন আর এই লাইন এইটা হচ্ছে মিটার গেজ, আর এই লাইন আর এই লাইন এটা হচ্ছে ব্রড গেজ। ক্লিয়ার সবার কাছে? মিটার গেজ আর ব্রড গেজের পার্থক্যটা এই ট্র্যাকের উপর চলবে, এই যখন এই ট্র্যাক এবং এই ট্র্যাকের উপর দিয়ে চলবে তখন বলবে এটাকে মিটার গেজ, যখন এই ট্র্যাক এবং এই ট্র্যাকের উপর চলবে তখন এটাকে ব্রড গেজ বলে, এই আর কিছু না। তো যখন একটা ট্র্যাকে 3টা লাইন দেখবা, 3টা ট্র্যাক দেখবা, তখন বুঝবা এটা যে ডুয়েল গেজ ট্র্যাক। ডুয়েল গেজের সম্বন্ধে এখানে বলা হয়েছে, আর কিছু দরকার নেই আমার এখানে এক্সপ্লেইন করা। তারপর আসতেছে আমরা অ্যালাইনমেন্ট, ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য অ্যালাইনমেন্টটা কি?
লম্বা মানে longitudinal direction of center line is nothing but the alignment. The gauge of the rail, এখানেও কতগুলো, এখানে জাস্ট তোমরা পড়লেই বুঝবো, আমার এখানে আর এক্সপ্লেন করার কিছু নাই। Gauge of the lane obligated to the control point, topography, geometric standard, geometric consideration, flood and climate, road and crossing, level of materials. এখানে এইটা একটু বলি, রোড এন্ড ক্রসিং। রোড এন্ড ক্রসিংটা কি? রাস্তার উপর যে রেল লাইন থাকে, ঠিক আছে, থাকবে তো, ঠিক আছে না? থাকলে কি হয়, যখন ট্রেনটা আসে তখন ট্রেনটা ওই প্রথমটার উপর ধাক্কা মারে, যে ট্র্যাকে সেই ট্র্যাকের উপর ধাক্কা মারবে। ধাক্কা মারলে কি হয়, ট্র্যাকটা ভিতর দিকে চেপে যাবে। এখন আমি একটা ট্র্যাকের সাথে আরেকটা ট্র্যাকে যদি কোনোভাবে শক্ত করে ধরো আমরা ভিতরে চেপে গেলে কি হবে, ট্রেন যখন আসবে ট্রেনটা ডিরেলমেন্ট হয়ে যাবে, পড়ে যাবে, ঠিক আছে, যেহেতু গেজ লাইন ছোট হয়ে গেছে। এখন যদি আমি একটা রেলের মধ্যে আরেকটা রেলের মধ্যে কানেকশন দিয়ে দিই, মানে কোনো কিছু দিয়ে আটকানো হয়ে যায়, এটা হচ্ছে ফিশ প্লেট দিয়ে আটকানো হয়। এই ফিশ প্লেট দিয়ে আটকে যখন ট্রেনটা যখন মুভ করে ধাক্কা দেয়, তখন দুইটাই ট্র্যাক সরে যায়। তখন কি ঘটছে, তখন গেজ লেন্থ কমে নেয়, করছে কি, অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ কল রোড অ্যান্ড ক্রসিং এ এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখানে আর কিছুই নেই, এটা তোমরা পড়লেই হয়ে যাবে, আর কিছুই নেই। আজকের জন্য এটা শেষ। এটা হচ্ছে আমার লেকচার 4 পার্মানেন্ট ওয়ে, ঠিক আছে। তোমাদের যদি কোনো মানে অঙ্কতে প্রবলেম হয়ে থাকলে বলবা। স্যার ঠিক মতো শোনা যাচ্ছে না, ভলিউম অনেক কম মনে হচ্ছে। ভলিউম কম থাকলে আর কি করা আছে, ভিডিও বন্ধ করছি, তোমাদের চেহারা দেখতে চাচ্ছি না। এখন দেখি বসে বসে যে আমি বসে আমার এখন চ্যাপ্টার 4 পার্মানেন্ট অ্যালাইনমেন্টটাও শেষ হয়ে গেছে। সো আমরা চারটা জিনিস, চারটা চ্যাপ্টারই মেইনলি ইন্ট্রোডাকশন হতে শুরু করে, হিস্ট্রি হতে শুরু করে, ফ্রিকশন এবং পার্মানেন্ট অ্যালাইনমেন্ট, এই চারটা জিনিস আমরা শেষ করছি। নেক্সট ক্লাসে আমি এটা মনে হয় আপলোড করে একটু পরে আপলোড করে দেবো, আর নেক্সট ক্লাসেরটা আপলোড করে দেবো যেন তোমরা আগে থেকে একটু পড়তে পারো। এখানে যখনই কোনো প্রবলেম ওরিয়েন্টেড আসবে সেখানে আমি বেশি এমফেসিস দেবো, থিওরি ওরিয়েন্টেড এমফেসিস দেওয়ার কিছু নাই, পড়লেই তোমরা বুঝবা। ঠিক আছে, তাহলে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আর বলিও না কিছু। আচ্ছা।